টিমটিমের লাইটের আলোয় বসে আছে নীলাদ্রি। একের পর এক বস্তা আসছে তাদের এহসান ইন্ডাস্ট্রির গোডাউন থেকে। সেগুলো হিসাব করাই তার কাজ। একটা বস্তাও যদি গায়েব হয়, এদিকে সেদিক হয়, তাহলে আফ্রিদ জবাই করে ফেলবে রীতিমতো। এই বস্তাগুলো যেন একটাও ছিঁড়ে না যায়। যেমন এনেছে তেমনভাবেই ভেতরে নিয়ে যা। প্রত্যেকটা কাজের লোক ঠিকঠাকভাবে বস্তাগুলো ভেতরে গোডাউনে নিয়ে যেতে লাগলো। তাদের মধ্যে আলিফ নামে একটা ছেলে হুমড়ি খেয়ে পড়লো বস্তা সহ। ফলস্বরূপ বস্তা থেকে বেরিয়ে এলো এক বস্তা ছোট ছোট অস্ত্রগুলো দেখে আঁতকে উঠল ছেলেটা। মাটি খামচে পড়ে পিছুতে লাগলো। বসা থেকে উঠে আসে নীলাদ্রি। দাঁত কিরমির করে বলে উঠল, ইডিয়েট কোথাকার! এই আতাউর, এটাকে কে কাজে রেখেছে? হ্যাঁ? আতাউর দৌড়ে এলো গোডাউনের বাইরে। জি স্যার, বলেন। নীলাদ্রি তীব্র রাগে নিয়ে আওড়ালো, এই মূর্খকে কাজে লাগিয়েছিস তুই? তোকে বলেছিলাম তো প্রফেশনাল লোকগুলোকে কাজে লাগাতে। আতাউর ততস্তত ভঙ্গিতে এক নজর দেখলো আলিফের মুখপানে। সপাটে একটা চর বসে দিল। এই বলদের বাচ্চা, কাজ করতে পারছস না ঠিকঠাক? আলিফ নতমস্তিষ্কে দাঁড়িয়ে মিনমিন করে বলল, মাফ করে দেন স্যার, আর ভুল হইব না। নীলাদ্রি পড়ে থাকা অস্ত্রগুলো তুলে নিল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই মালটা যদি নষ্ট না হতো, তাহলে তোর শরীরের সব রক্ত বের করে ফেলতো আফ্রিদ আহসান। ভেতরে ভেতরে কাঁপছে আলিফ নামে ছেলেটা। মাফ করে দেন স্যার। আতাউর সহসা দুহাত জোর করে বলল, নতুন ছেলে স্যার, এইবারের মতো মাফ করে দেন। নীলাদ্রি বিনা বাক্য ব্যয় ধূপধাপ পা ফেলে ভেতরে চলে গেল। আতাউর আলিফের উদ্দেশ্যে বলল, বলদের বাচ্চা, সামনে কাজ করবি তো? বড় স্যারের সামনে এগুলো করলে এতক্ষণে পুঁতে ফেলতো তোকে। কপাল বেয়ে ঘাম ঝরছে বিন্দু বিন্দু আলিফের। তাকে তো বলা হয়েছিল এগুলো সবজির বস্তা, কিন্তু এখানে তো সবজির বস্তার ভেতরে অন্য কিছু দেখতে পাচ্ছে সে। খারাপ কিছুতে জড়িয়ে গেছে না তো? আবার সে ভয়ে গলা শুকিয়ে আসছে ছেলেটা। আতাও তাড়া দিয়ে বলল, আলিফ, চুপচাপ নিজের কাজে চলে যা। একে একে ট্রাক থেকে সবগুলো বস্তা নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো এখান থেকে পাঠানো হবে রাশিয়া। অর্ধেক মাল যাবে রাশিয়া, বাকিটা যাবে স্পেন। সবটাই করবে আফ্রিদ হোসেন। মাল নিয়ে আসা আর সেগুলোকে ঠিকঠাকভাবে বস্তার ভেতরে ঢুকানোর কাজ নীলাদ্রি আর সাব্বিরের। আর সেগুলোকে বাইরে পাঠানো আফ্রিদা হোসেনের। সাব্বির নেই আজকে, কোথায় গেছে সে আজকাল? সাব্বিরের ভাবসাব সুবিধার লাগছে না নীলাদ্রির। টেবিলের উপর ফোন নিয়ে সাব্বিরের নাম্বারে কল লাগালো। কল ঢুকলেও রিসিভ করার প্রয়োজন বোধ করলো না। এই সাব্বিরটা কি শুরু করছে আজকাল? ফোন ধরছে না কেন আমার? বিছানায় পা লম্বা করে বসেছে ন্যান্সি। এখনও তার ভেতরের ভয় কাটছে না। কাটবে বা কী করে? সে কাটা মাথা দেখেছে, কিন্তু আফ্রিদ? সে বারংবার বলছে কিচ্ছু নেই। ফার্স্ট এড বক্স নিয়ে ভেতরে এলো আফ্রিদ। মুখ ফুলিয়ে ন্যান্সিকে বসে থাকতে দেখে বাঁকা হাসলো। জানকি বাচ্চা, এখনও ভয় পাচ্ছিস? ছ্যাঃ, মাইয়ে মানুষ এত ভীতু কেন? ন্যান্সি রিনিনি গলা বলে, আমি সত্যি দেখছি ওখানে ছিল মা। হ্যাঁ, ছিল তোর মাথা। কিছুক্ষণ পরে আমি তোর মাথাটা কেটে ফ্রিজে রাখবো। তুই আগে থেকে নিজের ভবিষ্যৎ দেখে ফেলছিস। এহেন কথায় ভ্যাবাচাকে খেয়ে এলো ন্যান্সি। কিছুতেই এই লোকটার ইয়ার্কি করা চলবে না। আফ্রিদ পরনের স্যুটটা খুলে ছুঁড়ে ফেললো অদূরে। এগিয়ে এসে বলল ন্যান্সির সামনাসামনি, গালে দাঁতের দাগ স্পষ্ট। এটা আফ্রিদে করেছে ইচ্ছে মতো। ধীরে ধীরে অয়েন্টমেন্ট লাগিয়ে দিতে দিতে বলল, তুই এত নরম কেন? একটু চাপ দিলে ভেতরে ঢুকছে। ত্বক এত সফট সফট কেন? আফ্রিদের লুচ্চুগিরি দেখে ভ্রুদয় কুচকিয়ে নিল ন্যান্সি। ভুল গেল কিছুক্ষণ আগেরকার কথা, মাথা থেকে বেরিয়ে গেল। আপনি এত লুচু কেন? কথার মাঝখানে সবসময় অশ্লীল কথা ঢুকিয়ে দেন। খিক খিক করে হেসে উঠল আফ্রিদ। আমি লুচু কারণ তুই বেশি ভদ্রবান্দি। নিশ্চুপ ন্যান্সি। কোন দুঃখে সে কথা বলছে এই পুরুষের সাথে? কোনো কথা বললে অশ্লীল কথাবার্তাগুলো টেনে আনে সবসময়। রুমটা আর চোখে এক পলক দেখে নিল ন্যান্সি। মিনমিনে গলায় শুধু, আমরা কোথায় আছি? এটা কার বাড়ি? আর আপনি বা এখানে কোনো? রানী তু মেয়ে রাজা। রানী তু মেয়ে রাজা। ন্যান্সি আর বুঝতে বাকি নেই এটা আফ্রিদের বাড়ি, কিন্তু তারপরে শিওর হতে শুধায়, সত্যি কি আপনার বাড়ি? দাঁত কিরমির করে বলল আফ্রিদ। না, এটা ভাড়া বাড়ি। তোর সাথে বাসর করার জন্য ভাড়া করেছি। বাসর শেষ, বিদায় হয়ে যাব। আফ্রিদের অহেতুক কথাগুলো শুনে হাসি আটকাতে পারল না ন্যান্সি। পিছিয়ে এসে ফেললো। তাকে হাসতে দেখে নীলাভ মণিওরা চক্ষুদায় তীক্ষ্ণ হয়ে গেল। সহসা উঠে দাঁড়ালো। এক টানে নান্সিকে আবার কোলে তুলে নিলে। হেসে সে বলল, আমার কথা এত হাসি পায়? মুহূর্তের মধ্যে ঠোঁটের হাসি উবে গেল ন্যান্সির।
দুহাত জড়িয়ে ধরে আফ্রিদের গলা ভরকি কণ্ঠে বলে, নিচে নামিয়ে দেন আমাকে। এক প্রকার চিবিয়ে চিবিয়ে বলল আফ্রিদ, না, এখন আমি তোকে ওই ভৌতিক ফ্রিজের ভেতরে রেখে আসবো। আফ্রিদের কথার ভয়ে আড়ষ্ট হয়ে সর্বাঙ্গ মেটে দুধারে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, না না, আমি যাব না। কে শুনে কার কথা? আফ্রিদ ঠিকই তাকে নিচে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ফ্রিজের কাছাকাছি যাওয়া মাত্র হাত পা ছুটতে লাগলো ন্যান্সি, নামান আমাকে, আমি যাব না, ভেতরে কাটা মাথা আছে, যাব না আমি। আফ্রিদ সহসা গিয়ে একটানে ফ্রিজ খুলে ফেললো। ভয়ে আখিজোড়া আপনা আপনি বুঝে এলো। বান্দিরে, চোখ খুলে দেখ, তোকে ডাকছে। ন্যান্সি পারে না আফ্রিদের বুকের ভিতর ঢুকে যায়, এতটাই শক্ত করে বুকে লেপটে গেছে। প্লিজ প্লিজ বন্ধ করুন, ভয় লাগছে আমার। আফ্রিদ সুযোগটাকে কাজে লাগিয়েছে। দু হাতে শক্ত করে ধরে নান্সির পিঠ ভেতরে কাপড় ছিঁড়ে আসতে চায় তার হাতে। নেশাদুর কণ্ঠে বলে, মাতারি চোখ খোল, নয়তো আমি অঘটন ঘটিয়ে ফেলবো। ন্যান্সি কম্পিত ধীরে ধীরে চোখ খেলে তাকালো আফ্রিদের চোখে মেলে। নীলাভ মণিজোড়া দৃষ্টি মেলে তার। ধুকভুক করছে বুকের ভেতর, কণ্ঠনালী কাঁপছে তার। আফ্রিদ ইশারা করে বলে, তাকাও না পিছনে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো ন্যান্সি। তার মোলায়েম চুলগুলো ছুঁয়ে যায় আফ্রিদের মুখশ্রী। ন্যান্সি আশ্চর্য হলো, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আসছে সে। মস্তিষ্ক যেন খালি খালি লাগছে। এটা কি করে সম্ভব? এখানে তো আমি অন্য কিছু দেখেছিলাম। আফ্রিদ, আমি সত্যি দেখছি এখানে কিছু। প্রতি উত্তরে আফ্রিদের কোনো সারা শব্দ নেই। পেয়ে আবারও তার দিকে ফিরে তাকালো। সহসা তার ওষ্ঠযুগল আয়ত্তে নিল আফ্রিদ। সর্বাঙ্গ কেঁপে উঠল নানসি। নিশ্চুপ তীব্র আবেগের এক গহীনে ডুবে আছে দুজনের শরীর। আফ্রিদের বাহুতে আবদ্ধ ন্যান্সির জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেছে। দুপায়ে শক্ত করে জড়িয়ে ধরছে আফ্রিদের কোমর। আর আফ্রিদ ধীরে ধীরে সোফার দিকে এগিয়ে চলছে। দু হাতে তার উরুর নরম মাংস গেঁথে গেছে আফ্রিদের আঙ্গুল, যেন নিজের সবটা দখল করে নিতে চায়। ন্যান্সির ঠোঁট চেপে ধরে আছে আফ্রিদ। অনন্ত চুম্বন যেখানে প্রতি স্পর্শে আফ্রিদ যেন তার ভেতরের সমস্ত উষ্ণতা টেনে নিয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস গুলিয়ে যাচ্ছে ন্যান্সির, অথচ জানে এই বাঁধন থেকে নিজেকে ছাড়ানো অসম্ভব। সোফার কিনারে এসে আফ্রিদ ঝুঁকে পড়ে নান্সিকে নিয়ে বসে পড়ল। ঠোঁট থেকে আর সেখান থেকে দাঁতে দাঁতে আলতো করে কিন্তু তীক্ষ্ণ এঁকে দিল ক্ষত। ন্যান্সি অবশেষে কিছুটা মুক্তি পেয়ে লম্বা গভীর শ্বাস টেনল, কিন্তু তার শরীরে এখনও ভেতরে কাঁপছে। ভেতরে যেন এক বন্যা বইছে, অভ্যন্তরে ঝড় উঠছে। হৃৎপিণ্ডটা এই বুঝি ভেতর থেকে বেরিয়ে আসবে। অবশেষে কাপা হাত বাড়িয়ে খামচে ধরলে আফ্রিদের কোঁকড়ানো ঢেউখোলানো চুল। কণ্ঠ ভাঙা অনুনয়ের স্বরে ফিসফিস করে বলল, আহ আফ্রিদ, প্লিজ সরুন। কিন্তু আফ্রিদ কি কখনো কারো বারণ শুনেছে? ঠোঁটে এক তৃপ্তি উষ্ণ হাসি খেলে গেল। ইস বান্দি, জাস্ট কিপিং স্ক্র্যাচিং মাই ব্যাক। ন্যান্সি অবাক, কাকে কি বলবে? সে তো উল্টো কথা বলছে। কি বললো এখন? পিঠে আঁচড় কাটতে? অসভ্য অশ্লীল লোক একটা। ন্যান্সি সাহসা আফ্রিদের ঘাড়ে কামড় দেয়। ব্যথা অনুভব করল আফ্রিদ। সয়ে নিল সবটা। মুখ তুলে তাকালো ন্যান্সির স্নিগ্ধ মুখ পানে। হেসে বলল, মাই পার্সোনাল পিন হাফিস, উফ, আই লাইক ইট। আফ্রিদ আরও ঘনিষ্ঠ হতে চায় নান্সির উপর নিজের পুরুষ্ট আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু তার পূর্বে ফোন হাত সদর দরজার দিকে ভেতরে ঢুকে এলো ঈশান। বস, আপনার বাকি দৃশ্য দেখতে পারল না ঈশান। তড়িঘড়ি করে ঘুরে দাঁড়ালো, দু হাতে চোখ চেপে। বসে থাকা ন্যান্সি আফ্রিদকে ধাক্কা দিয়ে সিঁড়ির দিকে ছুট লাগালো। পিছনের দিকে তাকানোর চেষ্টাটুকু করলো না। রাগে ফুঁসতে ফুঁসতে কুশনগুলো ছুটতে লাগলো আফ্রিদ। পায়ের জুতো খুলে ছুঁড়ে দিল নান্স ঈশানের দিকে। যা যা ড্যাশ, আমার বাসরে তোর বা হাত ঢুকানো অভ্যাস হয়ে গেছে তাই না? তোরে আজকে আমি খাইছি, তুই দাঁড়া। ঈশানকে আর পায়কে ফোন ফেলে দৌড় লাগালো সামনের দিকে। বস, আমি কিছু করিনি বস, সরি। বড় বড় পা ফেলে দৌড়াচ্ছে আফ্রিদ। আজকে ঈশানকে কেটে পিস পিস করে পিরানে ফিসকে খাওয়াবে, ছাড়বে না একদম। আগামী এক সপ্তাহ তুই আমার চোখের সামনে আসবি না পাল, না হলে তুই তুই গেলি। ঈশান ছুটতে ছুটতে বলে, এক সপ্তাহ না বস, আগামী 2 সপ্তাহ আমাকে দেখবেন না। রাগে ফুঁসতে ফুঁসতে গেটের কাছে দাঁড়ালো আফ্রিদ। ঈশান সেই যে দৌড় লাগিয়েছে আর থামার নামে। বাল বাল, আমার বিয়ে করা বউরে ছুঁইলে পৃথিবীর সব চুলকানি শুরু হয়। শাওয়ার নাতিগুলোকে জবাই করতে মন চায়। ফোনের টুংটাং শব্দ হতে রিসিভ করলো মাইমুনা হাসান। পরিচিত নম্বর দেখে ওষ্ঠে কোণে হাসি খেলে গেল। হ্যালো ইউ, বলো, হাউ আর ইউ?
অপর প্রান্ত থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এসলো, আই এম ফাইন বেবি, ইউ আর, হাউ আর ইউ? আই এম অলসো ফাইন। কিন্তু এতদিন পর কি মনে পড়লো? লোকটা বোধহয় খানিকটা ব্যঙ্গ করে বলল, আই রিমেম্বার ইউ এভরি সিঙ্গেল ডে। এক পাশে হাসলো মাইমুনে আসান। ওকে ওকে, আফ্রিদ কোথায়? আফ্রিদ কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে, কথা বলে নিও। লোকটা ভাবুক হলো, তার ভাবান্তর বোঝা বড় কঠিন। ওকে, আফ্রিদকে বলো কল করতে। ওকে। মাহমুদ আহসান ফোন রাখতে দেখতে পেল দরজার কাছে দাঁড়িয়েছে কল্পনা। কী হয়েছে কল্পনা? ওভাবে উঁকিঝুঁকি দিচ্ছ কেন? কল্পনা একগাল হেসে বলল, আসলে মম, আমি বলতে এসেছি কি যে ভাসুর্যি চলে এসেছে। মামুনি হাসান দীর্ঘশ্বাস ফেললেন। ছেলেটা তার হাতের বাইরে বেরিয়ে গেছে, আর বললেও ভুল হবে, কারণ কবেই বা সে হাতের মুঠে ছিল। আলগোছে ন্যান্সিকে কোলে তুলে ধীরে ধীরে হেঁটে বাড়ির ভেতরে প্রবেশ করলো আফ্রিদ। গভীর ঘুমে তলিয়েছে ন্যান্সি, পাজাগুলো করে তুলে নিয়ে আসছে তাকে। ভাবির কী হয়েছে ভাইয়া? ফাহমিদের কণ্ঠ ওষ্ঠ পাকালো আফ্রিদ। কিচ্ছু হয়নি, ঘুমাচ্ছে। আফ্রিদার কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, আগামী 1 ঘন্টা রুমে যেন কেউ না আসে। ঠোঁট টিপে হেসে পেল ফাহমুদা, মুখ বাঁকালো কল্পনা। কত ন্যাকামি যে দেখতে হবে তাকে। মাইমুনে হাসান থম মেরে দাঁড়িয়েছেন, কিছু বলতে পারলেন না আফ্রিদকে। খাবার টেবিলে খাবার দেওয়া হয়েছে সবে, সার্ভেন্টগুলো সবটা সাজিয়ে দিচ্ছে। নীলাদ্রি, সাব্বির, কল্পনা, ফাহমিদা এবং মাইমুনে হাসান সবাই একত্রে খেতে বসেছে। নীলাদ্রি মায়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া কোথায় মা? ইদানিং ভাইয়া কোনো কিছু ঠিক থাকে না, সব কিছুতে কেমন হেয়ালিপনা। চাপা দীর্ঘশ্বাস ফেলল মাহমুদা হাসান। 2 দিন যেতে যেতে তারপর সব চলে যাবে, কদিন আর থাকবে এই বউ পাগলাম আমি দেখব। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ন্যান্সি। চুলগুলো সুন্দর করে একত্রে করে ক্লিপ আটকে দিল। লম্বা চুলগুলো হাঁটু নিচে চলে গেছে। আফ্রিদ চেয়ে চেয়ে দেখছে ন্যান্সিকে। অভদ্র চুলগুলো প্রচণ্ড বিরক্ত করে চুপ ক্লিপ মেরে রেখেছে সে। ওই মাতারি, তুই গোসল করিসনি? চুল শুকনা কেন? ছি ছি, সবাই কি ভাববে? সবাই তো ভাববে আমাদের মধ্যে ইয়ে হয়নি। আমার পুরুষত্বের উপর আঙুল দেবে, রীতিমতো বেইজ্জতি করে দেবে। নো নো, আফ্রিদি হাসান তো এটা কিছুতেই মেনে নেব। চলো জানকীর বাচ্চা, আমি তোমাকে গোসল করে দিই। এহেন কথায় থমথমে মুখ বাঁকিয়ে বলল, ঠিকই তো, আপনি হলেন ক আকারের কা, প আকারে পু, রু আকারে রুশ, মানে কাপুরুষ। রাগলো আফ্রিদি হাসান। তোমরা মাইয়া জাতিরই কখনো বিশ্বাস করা উচিত না। পুরুষ জাতির জন্য মৃত্যু তোরা। কবুল বলে জামাই বানিয়ে মারছে, আর ভালোবাসলে রিজেক্ট করে দেওয়ানা বানিয়ে মারছে। দাঁতে পিষল ন্যান্সি, অসন্তুষ্ট গলে বলে, তাহলে বিয়ে করছেন কেন কাপুরুষ? ঠোঁট কামড়ে হাসে আফ্রিদ। তুই চাইলে প্রমাণ দিতে পারি আমি কাপুরুষ নাকি মহাপুরুষ। কথা শেষে চোখ টিপে আফ্রিদ। মুখ ভাঙছে কাটল ন্যান্সি। বেয়াদব পুরুষ, আপনার মুখে টেপ লাগিয়ে দেবো আমি। আফ্রিদ গাছাড়া ভাব নিয়ে কাছাকাছি এসে কামড়ে ধরে ন্যান্সি। ব্যথাতুর কণ্ঠে আর্তনাদ করে উঠল ন্যান্সি, বাজে পুরুষ, ছাড়ুন বলছি। সেকেন্ডের ব্যবধানে ছেড়ে দিল আফ্রিদ। ভুবন বলল না, হাসি দিয়ে বলল, মেরি গালওয়ালি, গাল আরও লাল করে দিতে ইচ্ছে করছে। আসো বান্দি, আর একটা চুমু খাই। নাক ছিটকেল ন্যান্সি, বিরক্ত কণ্ঠে বলে, এটা চুমু ছিল নাকি কামড়ে দিয়েছেন গেলে? ব্যথা পাচ্ছি আমি। দাঁত দেখলো আফ্রিদ। কাবার থেকে কটন ক্যাজুয়াল শার্ট আর স্ট্রেট কাট জিন্স নিয়ে ওয়াশরুমে চলে গেল। ন্যান্সি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেয়াদব পুরুষের কাণ্ড কারখানা দেখছে। কিছুক্ষণ পর ওড়নাটা ভালো করে একপাশে রেখে রুম থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলে আসল না ওয়াশরুম থেকে আফ্রিদের গালা শুনতে পেল, ওই মাতারি, টাওয়ালটা দিয়ে তারপর যা। বুড়ো বাঁকালো ন্যান্সি। টাওয়ালটা নিতেই ভুলে গেছে। গলায় উঁচে শুধল, কি আশ্চর্য, আপনি তো সবে গেলেন, বেরিয়ে এসে নিজেই টাওয়ালটা নিজে নিয়ে যান। আফ্রিদ বিরক্ত গলায় বলল, দিবি কি না? না হলে কিন্তু আমি বাইরে চলে আসবো। থতমত খেয়ে গেল ন্যান্সি। বিস্মিত কণ্ঠে বলল, নির্লজ্জ লক্ষ্য থাকার। মনে মনে বকা দিতে দিতে টাওয়াল ওয়াশরুমের দিকে দরজার দিকে এগিয়ে গেল ন্যান্সি। দরজাটা খুলুন, এই যে টাওয়াল। আফ্রিদ খট করে ওয়াশরুমের দরজা খুলে দিল। ন্যান্সি হাত বাড়িয়ে টাওয়ালটা বাড়িয়ে নিল। আশ্চর্য বিষয়ে আফ্রিদ টাওয়াল নেওয়ার বদলে তার হাত টেনে দিল। হ্যাচকা টানে ভেতরে নিয়ে এলো। হকচকিয়ে গেল ন্যান্সি, কী করছেন? ছাড়ুন আমারে। আফ্রিদ শূন্যলা বিলাসবহুল ওয়াশরুমে টেনে শাওয়ারের নিচে দাঁড় করে দিল। ঠান্ডা পানির ধোয়া পেতে ধরপড়িয়ে উঠে মেয়েটা। ঠান্ডা, সরুন বেহায়া পুরুষ। আফ্রিদ তো সরল না, উল্টে চেপে ভিজিয়ে ফেলল ন্যান্সিকে। কাঁপছে রমণী। বান্দি জানকীর বাচ্চা, এখন ফিল আসছে, বিয়ে করে বাসর করার পর একসাথে শাওয়ার নাও। আফ্রিদের কথায় ছিটকে দূরে সরে গেল ন্যান্সি। অসভ্য অশ্লীল লোক, আমাকে ভিজিয়ে দিচ্ছেন? আমার চুল ভিজে গেল, এখন এই ভেজা চুল কতক্ষণ শুকাবো আমি? হ্যাঁ,
পেট চেপে হেসে বলল আফরিদ, ছি ছি বউ, আমার প্রতিবেশী মা কি তোমাকে একটু শেখায়নি স্বামীর সাথে গোসল করলে মহব্বত বাড়ে? দাঁত কিরমিয়ে উঠল ন্যান্সি। আপনার মাথায় ভারী মহব্বত নাকি চাই? নিশ্চুপ আফ্রিদ ভেজা ঠোঁট জোড়া জিভের ডগায় দ্বারা আবারও ভেজায়। তার ঘোর লাগা চাহনিতে অস্বস্তি হয়ে পড়ে ন্যান্সি। নিজেকে দেখে লজ্জা আড়ষ্ট হইল বোধহয়। শরীরের সাথে জামাটা ভিজে লেপ্টে আছে। সহসা ভেজা চুল দুভাগে সামনে নিয়ে এলো। নিজেকে ঢেকে নেওয়ার ক্ষীণ প্রয়াস। ঘাড় বাঁকালো আফ্রিদ। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। তার এমনতর কাণ্ডে কিঞ্চিত বিব্রত বোধ করল ন্যান্সি। এই মুহূর্তে সরে যাওয়া উচিত। মাতারি রে, কি দেখালি, এখন কি করব? ন্যান্সিকে এগোতে দেখে পিছু লাগলো ন্যান্সি। দেখুন, দেখা। আরেক দফা ভড়কালো ন্যান্সি। কথায় কথায় অশ্লীল কথা বলে এই উত্তেজনা বেটা। প্রত্যেকটা কথা ডাবল মিনিং বের করতে হয়। একদম কাছে আসবে না, নয়তো চিৎকার করবো বলছি। তাহলে তো আর একটু কাছে আসা দরকার বান্দি। 7 বাড়ি শোনা উচিত তোমার চিৎকার। তবেই না বলবে সবাই আফ্রিদা হোসেন মহাপুরুষ। চোখ দুটো খিচিয়ে নিল ন্যান্সি। দাঁতে দাঁত চেপে বলল, যেতে দিন আমাকে। ধরে করে রেখেছি, যা যা। চট করে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ে ন্যান্সি। পরক্ষণে নিজেকে শূন্য অনুভব করলো। কোমর পেঁচিয়ে উঁচু করে ধরল আফ্রিদ। হাসকি টেনে বলল, ভিটামিনের প্রয়োজন ইমিডিয়েটলি। ন্যান্সি এক বুক ভয় নিয়ে কাঁপা কাঁপা স্বর বলল, মানে? মানে তুই আমার, তুই দেখাবি, আমি দেখব। আমি দেখাবো, তুই দেখবি। এরপর বাকি কথাটুকু গিলে নিল আফ্রিদ। কাঁধে দাঁত বসিয়ে দিল ন্যান্সি। চোখ বুজে সহ্য করে আফ্রিদ ফিসফিসিয়ে বলল, মাই ডিয়ার পার্সোনাল পিরানা ফিশ, আই লাইক ইট বান্দি। তোকে নিয়ে গর্ব করতে হবে জানি, গর্ভবতী হয়ে যাই। চোয়াল ঝুলে এলো ন্যান্সির। না, হ্যাঁ। কলেজে গিয়েছে ফাহমিদা, কিছুক্ষণ পরে ফিরবে। বাড়িতে আপাতত কেউ নেই। মাহমুনা আহসান এ সময় বাড়িতে থাকেন না, কোথায় একটা গিয়েছেন। বর্তমান সাব্বির আর কল্পনা বাড়িতে রয়েছে। কল্পনা আর সাব্বির উড়াধুরে ডান্স করছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে অবাক হল ন্যান্সি। এটা যে দেবর আর ভাবি হয় বোঝাই যায় না। সবগুলোর মাথায় কেমন যেন তার ছেঁড়া লাগে তার কাছে। ওই তো বড় ভাবি এসে গেছে। কল্পনা সিঁড়ির দিকে তাকালো। ন্যান্সি নিচে আসছে। নামতে নামতে শুধু, কী ব্যাপার সাব্বির ভাইয়া, আপনাকে ভীষণ খুশি লাগছে? হ্যাঁ, আসলে আজকে ট্রাক। বাকি কথাটুকু করে গিলে ফেললো সাব্বির। ভুলবশত কী বলতে যাচ্ছিল, এক্ষুনিতে কেলেঙ্কারি হয়ে যেল। কল্পনা চোখ পাকিয়ে তাকালো সাব্বিরের দিকে। সন্ধিয়ান দৃষ্টিতে তাকালো ন্যান্সি। কী এমন বলতে যাচ্ছিল সাব্বির, যেটা মাঝপথে থামিয়ে দিল তাকে? ট্রাক? কিসের ট্রাক? সাব্বির ন্যান্সির প্রশ্নে বিব্রত হলো। ওষ্ঠে মেকি টেনে হাসি টেনে বলল, আরে ট্রাক আবার কি? আমি একটা বলতে আর একটা বলে ফেলেছি। আমি বলতে চাইছিলাম তোমাদের বিয়ের রিসেপশন তো আজ রাতে। কিছুক্ষণ পর ডেকোরেশনের লোকজন চলে আসবে। তাদের জিনিসপত্র লরি নিয়ে চলে আসবে। সাব্বির কি মিথ্যে বলল? কেন জানি না মনে হলো মিথ্যে বলছে ছেলেটা। আচানক কোলের উপর ঝাঁপিয়ে কিছু একটা পড়তে ধপাস করে সিঁড়ির ধাপে পড়ল ন্যান্সি। অপূর্ব সুন্দর সাদা রঙের লম্বা মোলায়েম বিড়াল দেখা যাচ্ছে। তার নীল সমুদ্রের মতো গভীর ঝকঝকে চোখ দুটো যেন চারপাশে আলো টেনে নিচ্ছে। কান দুটো গোলাপি আভাযুক্ত। ভেতরের সূক্ষ্ম লোমগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। পিট পিট চোখ করে তাকাচ্ছে ন্যান্সির দিকে। ন্যান্সি চমকালো। এই চোখ দুটো একদম আফ্রিদের মতো নীলাভময়। হুর বান্দির বাচ্চা, একটা বিড়াল সামলাতে পারিস না? কোলে উঠতে এমনি পড়ে গেলি? তাহলে আমার 3 কেজি ওজনের বাচ্চাটাকে কেমনে সামলাবি? আফ্রিদের অহেতুক কথার মানে খুঁজতে গেলে বেহুশ হয়ে যাবে ন্যান্সি। এটা কার বিড়াল? এটা আমার ছেলে কাইটেন। আফ্রিদের কথায় চোখ ছোট হয়ে গেল ন্যান্সির। ব্যঙ্গ করে বলে, আমি জানতাম না আপনার বড় কোনো সমস্যা আছে, তাই শেষমেশ বিড়ালের সাথে পরকীয়া করে বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছেন। রীতিমতো আফ্রিদের কথায় আকাশ থেকে পড়ল। ন্যান্সির কথায় পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে হেসে উঠল সাব্বির। ঠোঁট দুটো ফাঁক হয়ে আছে কল্পনা। এই মেয়ে বলে কি বিড়ালের সঙ্গে পরকীয়া করা যায়? তেড়ে গেল ন্যান্সির দিকে আফ্রিদ। আবে, আমি কোন দুঃখে বিড়ালের সাথে পরকীয়া করতে যাব? নান্সি ঠোঁট ফুলে বলল, সেটা আপনি জানেন। আপনার সিস্টেমে বড়সড় গন্ডগোল আছে। না হলে বিড়ালের সঙ্গে পরকীয়া করে শেষমেশ বিড়ালের বাচ্চা জন্ম দিয়েছেন। আফ্রিদ ক্ষিপ্ত হলো। চুল খামচে ধরল নান্সির। কোন দুঃখে তোর মনে হলো এটা আমার জন্ম দেওয়া বিড়াল? নান্সি নির্বিকার চোখে বলল, আপনার চোখ আর ওর চোখ সেম। নীলাভমণি ভ্যাপা চাকা খেয়ে গেল আফ্রিদ। শালি মাতারি, তোর জন্য বিড়াল নিয়ে এসেছি।
এখন ন্যাকামি করিস? পরকীয়া করলে আমি তোর সাথেই করব, আর তোর সাথেই বাচ্চা জন্ম দেব। লজ্জায় নাক ছিটকে ন্যান্সি। চোখ টিপে আফ্রিদ বিড়ালটাকে কোলে তুলে নিল নান্সি। আদুরে আদুরে দেখতে লাগলো ভীষণ, একদম নরম তুলতুলে। আমার বিড়াল বাবু। আবারও তেতে উঠলো আফ্রিদ খ্যাক করতে। থাপড়াতে থাপড়াতে সবকটা দাঁত ফেলে দেবো বান্দি। আমার সিস্টেমের সমস্যা নেই, শেষমেশ বিড়ালের বাবু হবো। একদম বাবু বলবি না। ন্যান্সি ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে যেতে লাগলো। মাঝপথে থেমে বললো, বিড়ালের বাপ আর পায় কে ন্যান্সিকে। কাইটানকে নিয়ে দৌড়ে উপরে চলে গেলো। সাব্বির হাসতে হাসতে রীতিমতো গড়াগড়ি খায়। ভাইয়ের শেষমেশ তুমি বিড়ালের সাথে পরকীয়া করলে? দাঁত পিষে অগ্নি দৃষ্টিতে তাকালো আফ্রিদ। সাব্বিরের বাচ্চা। সবই যেন প্রাণী সাদৃশ্য স্পন্দন। চারিদিকে যন্ত্রপাতি হালকা হুনুন আর স্ক্রিনের নীল আলো মিলে এক অদ্ভুত আতঙ্ক তৈরি করছে। রুমের দরজা বন্ধ, জানলার আড়ালে কোনো সূর্যের আলো নেই, মাত্র অন্ধকার আর যন্ত্রের কৃত্রিম আলো। সেটা হলো নাম্বার এক, বড় একটা সেন্টার। শহর থেকে ঠিক কত মাইল দূরে রয়েছে তা জানা নেই তাদের। লোকটা চুপি চুপি আসে, তাকে এখন পর্যন্ত দেখেনি দুই সায়েন্টিস্টের মধ্যে কেউ। তার একটাই কথা, যতক্ষণ না কাজ শেষ হচ্ছে ততদিন তাদের মুক্তি নেই। অথচ দীর্ঘ 10-11 বছর ধরে তাদের বন্দি করে রেখেছে সে আগন্তুক। বাইরের আলোটুকু দেখতে পায়নি তারা। এই একটা সেন্টার যেখানে হাজার হাজার সিসি ক্যামেরা লাগানো, শত শত গার্ড পাহারা দিচ্ছে। তাদেরকে বেসমেন্টের 1 নাম্বার বন্দি করে রাখা আছে, কাজ যাতে বহাল থাকে। সেই তাবিয়তে খাবার দাবার সব কিছু সময় মতো দেওয়া হয়। অথচ প্রিয় মানুষগুলোর মুখ একটা বড় দেখতে পায়নি তারা। 11 বছর কি কম কথা? ভয়াবহ সম্ভাবনার জ্ঞান তাদের বুককে ভারী করে দিচ্ছে। তারা জানে এই একক বস্তুতে লুকিয়ে আছে এক দেশের ধ্বংস। তবু বাধ্যতা, আতঙ্ক, সময়ের চাপে কাজ চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু কাজ না করলে যে সব শেষ করে ফেলবে সেই নির্দয় মানুষটা। সকালবেলা যেন এক নবজাত শিশুর প্রথম শ্বাস। পূর্ব আকাশ ফুঁড়ে সূর্যের লালচে আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অন্ধকার কেটে পৃথিবীর নতুন করে জেগে উঠছে। শিশির ভেজা ঘাসে হাঁটলে পায়ে পায়ে শীতল পরশ। রাতের স্মৃতিগুলো এখনো মুছে যায়নি। পাখিরা ডানা মেলে কুজন তোলে, তাদের সুর ভেসে উঠল নিস্তব্ধ প্রকৃতি। দূরে কারো উঠোনে ধোয়া ওঠা চুলা থেকে ভাতের গন্ধ মিশে শীতল বাতাস। ঢাকা কলেজ ছাড়তে হয়েছে তন্নিকে। এখানে এসে নতুন একটা কলেজে ভর্তি হতে অ্যাপ্লাই করছে। এখন আল্লাহর ভরসা ভর্তি হতে পারবে কিনা। সকাল সকাল ব্যাগ হাতে বেরিয়ে পড়ছে। দূরে পরিচিত একখানা মুখ দেখে থমকে দাঁড়ায় সে। চিনতে ভুল হচ্ছে না, এটা তো ইতি আপু আর ইলহাম আপুর বন্ধু পৃথ্বী। কিছুটা এগোতে ঠিকঠাক নজর এলো। হ্যাঁ তো, সে ভুল দেখেনি, এটা পৃথ্বী। পৃথ্বী ভাইয়া তুমি এখানে? সাদা রঙের একটা পাঞ্জাবি। পৃথ্বী মুখে মলিন হাসিটা বজায় রেখে বলে, কেমন আছো তন্নি? তন্নি মৃদু হেসে বলল, ভালো আছে ভাইয়া, তুমি কেমন আছো? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পৃথ্বী, ভালো। কপাল কুঁচকে এলো তন্নির। কেন ভাইয়া, কি হয়েছে? আচ্ছা ন্যান্সি, তন্নি তোমার কি ন্যান্সির খোঁজ করনি আর? তন্নি সামনের দিকে হাঁটতে লাগলো। পৃথ্বী তার গাছের ডালে জমে থাকা শিশির বিন্দু রোদের ছোঁয়ায় রঙিন রত্নের মতো ঝলমল করেছে। হালকা কুয়াশা তখনও মাটির বুক জড়িয়ে নিয়েছে। ধীরে ধীরে সূর্যের উষ্ণতা মিলিয়ে যায়। তন্নির সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, হঠাৎ করে কি হয়ে গেল সত্যি আমি জানি না। বাবা মা কেউ খুঁজছে না ইলহাম আপুকে? চিন্তার ভাঁজ পড়ল পৃথিবীর কপালে। নিজেদের মেয়েদের খোঁজ করছে না, এ কেমন কথা? কিন্তু আমি জানি না ভাইয়া, আপুকে হঠাৎ করে নিয়ে গেল কেন ওরা? আমি চাই আপু ফিরে আসুক। সত্যি তুমি চাও? হ্যাঁ ভাইয়া, অবশ্যই চাই। আমার আপু যে। ওষ্ঠ পাখি হাসলো পৃথিবী, তবে তাই হবে। আফ্রিদের বেডরুমটা অনেকটা পছন্দ ন্যান্সির। দিনের আলো যতটা সুন্দর, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর ওঠে। এই যে বেডের সামনে একটা আর্টিফিশিয়াল সবুজ পাতাগুলোর লাগানো, মাঝখানে লাল ভেলভেটের নরম তোষক, সবটাই ভীষণ সুন্দর।
অদ্ভুত সুন্দর লাগে এই চার্চ। আফ্রিদের পছন্দ আছে বলতে হবে। ফাহমিদার থেকে শুনছে পুরো বাড়ির ডিজাইন সে নিজে বানিয়ে নিজে করেছে। বান্দিরে কই তুই? রুমে ঢুকে চিৎকার শুরু করে আফ্রিদ। পেছন থেকে মুখ চেপে ধরে ন্যান্সি। আল্লাহর রাস্তে চুপ করুন, অসভ্যের মতো চিৎকার করছেন কেন? তুই অসভ্যতাময় করতে দিচ্ছ না তাই? হাত সরিয়ে নিল ন্যান্সি। আপনি বোধহয় জন্মের পর সত্যি সত্যি কি মধু দেওয়া হয়নি? না। ভাবলে যেভাবে বলল আফ্রিদ। এক লহমা চেহারার রং বদলে আসে তার। টুপটুপ করে চুমু খেয়ে ফেলল। সকালে কি বলছিলে? আমার সিস্টেমের সমস্যা আছে, আমি বিড়ালের সঙ্গে পরকীয়া করি, বিড়ালের বাচ্চা জন্ম দিছি। তবে চল আজকে সিস্টেমটা একবার পরীক্ষা করে নেওয়া যাক, দেখি ঠিকঠাক আছে কিনা। আফ্রিদ কে এক পা এগোতে দেখে পিছিয়ে যায় ন্যান্সি। দেখুন আফ্রিদ, আমি কুংফু মাস্টার, আর আমি রোমান্সের মাস্টার। আফ্রিদ তড়িঘড়ি করে এগিয়ে আসতে দেওয়ালের সাথে চেপে নিয়ে দুহাত কুংফু স্টাইলে তুলে ধরে। আপনাকে তো আমি লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেবো। হো হো করে শব্দে ঘর কাঁপিয়ে হেসে উঠল আফ্রিদ। ঘাড় বকল। হারামি রে, রক্তচোষী ডাইনি, পেলে পুষে বড় করেছি আমাকে লাথি দেওয়ার জন্য? আমাকে নেটওয়ার্ক বাইরে পাঠানোর আগে তোমার নেটওয়ার্কের ভেতরে চলে আসবো। ন্যান্সি ঠিক নিশানা অনুযায়ী আফ্রিদের বুকে ঘুষি বসে, কিন্তু তাতে কিছু হলো না। আফ্রিদ উল্টে নিজে হাতে ব্যথা পেয়েছে। আহ, হাতে ব্যথা পেয়েছি। আফ্রিদ কপাল চাপ পড়ল। কেমন মাইয়া মানুষ বিয়ে করলো সে, এতটুকু ব্যথা করতে পারে না বলে? তাহলে আফ্রিদা হোসেন নামক নরপশুকে কিভাবে সহ্য করবে? এতটুকু শক্তি নেই, সামনে তো অনেক শক্তির প্রয়োজন হবে, কারণ আমি যে নরপশু। আফ্রিদ তড়িৎ গতিতে এগিয়ে এসে দেওয়ালের সাথে চেপে ধরে ন্যান্সিকে। ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে বক্ষস্থলে। প্রাণ যায় যে অবস্থা মেয়েটা। নীলাভ মণি জড়ায় দৃষ্টি মেলাতে পারে না। কেমন জানি অন্তর কেঁপে ওঠে, শরীর থেকে প্রাণ ছুটে পালাতে চায়। আফ্রিদের অস্থির ভরা নিঃশ্বাস কেমন পড়ছে নান্সির উপর। আফ্রিদ নেশাতুর কণ্ঠে দেখে ওঠে, পরাণ। পরাণ ডাকটি না ন্যান্সির কানে বাজতেই যেন শরীর শিহরণ বয়ে ওঠে। মধুর এই সম্বোধন বুকের ভেতর ঢেউ তুলছে, আবার অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। আফ্রিদের অদূরে তার নিঃশ্বাসকে ভারী করে তোলে। হাঁসফাঁস করা যেন স্বাভাবিক হয়ে যায়। ঠোঁট ছুঁই 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 মুহূর্তে চোখের পলক ফেলতে সাহস পায় না ন্যান্সি। আফ্রিদ নরম করে গালে নাক ঘষতে ন্যান্সির লাল টমেটোর মতো রাঙা হয়ে যাওয়া গাল আরও লালচে দেখায়। ফিস ফিস স্বরে প্রশ্ন করে আফ্রিদ। ন্যান্সি আঁখি বুঝে খিচিয়ে বলে, ছি, আপনি কতটা বাজে। কথার প্রতিবাদকে পাত্তা না দিয়ে আবার নাক ছুঁয়ে দেয় আফ্রিদ। আলতো এক চুমুতে ন্যান্সির গাল যেন জ্বলে ওঠে। লজ্জা আর অভিমানের কি বাজে। আফ্রিদ ঘোর লাগা কণ্ঠস্বর শুনে দাঁতে দাঁত পিষে উঠে এলো ন্যান্সির কণ্ঠে। চোখ জ্বলে উঠে তীব্র অভিমানে। নষ্ট পুরুষ কোথাকার। আফ্রিদ ঠোঁট কামড়ে হাসে। হাসিটা যেন বিদ্রুপে ভরা, তবুও কেমন অদ্ভুত টান লুকিয়েছে তাতে। তাহলে তো তুইও নষ্ট মেয়ে। বিস্ময়ে নয়ন বড় বড় করে তাকিয়ে থাকে ন্যান্সি। রুষ্ট গলায় জবাব ছুড়ে দেয়, আমি আপনার মতো নষ্টগিরি করিনি, বুঝেছেন? আবারও হাসলো আফ্রিদ। সেই হাসিতে আছে এক অদ্ভুত দৃঢ়তা। ন্যান্সির থুতনিতে আলতো করে চুমু খেয়ে ঠোঁট সেখানে স্থির রেখে কণ্ঠ নামিয়ে আনে গভীরে। আমি নষ্টা? আমি তোকে গভীরভাবে ছুঁয়ে, তাহলে তো তুইও নষ্ট হলি। হাঁসফাঁস করে ওঠে নান্সি। বুকের ভেতরে ঝড়ের শব্দ তোলপাড় করছে। দেওয়ালে ঠেসে থাকা শরীর আর সরতে পারছে না। আফ্রিদের হাত ধীরে ধীরে তার কোমরে গিয়ে থাকে। ন্যান্সি মুখ ঘোরাতে চাইলে অদৃশ্য কোনো বাঁধন তাকে টেনে ধরে নড়তে পারে না, সরতেও পারে না। কেমন স্পন্দন ভেসে যায় সে। মাতারি রে মাতারি, তোকে যে কি করি। ছাড়ুন বেয়াদব পুরুষ। আফ্রিদের গা সরিয়ে দিল ন্যান্সি। গা ছাড়া ভাব নিয়ে কবরের দিকে এগিয়ে এলো আফ্রিদ। ভেতর থেকে পকেট বের করে ছুড়ে দিলেন ন্যান্সি থেকে। এই ছেমরি, রিসেপশনে এটা পড়বি। চোখ পাকিয়ে তাকালো ন্যান্সি। ভালো করে বলেন, তাহলে পড়ব। নিমোষ কামড়ে ধরে আফ্রিদ। কোকড়ানো চুলে আঙুল চালিয়ে বলে, ভালো করে বললে কি দিবি? আফ্রিদের দুষ্টু ইঙ্গিতে বেশ বুঝতে পারছে ন্যান্সি, সেও কম যায় না। গুটি গুটি পায়ে এগিয়ে এসে কাইটানকে কোলে নিয়ে হাত বুলাতে বলে, কী আর দিব? আপনাকে ডক্টর দেখাবো, কারণ আপনার সিস্টেমের সমস্যা আছে, তাই তো বিড়ালের বাচ্চা পালতে হচ্ছে আমাকে। পরক্ষণে জিভে কামড় বসল না যে কী বলতে কী বলে ফেলেছে সে। ছি, চাইলে তুই চাস আমার বাবু পালতে? বলেছিলাম যে যখন 1% ভালোবাসবো সেদিনই বাবুর আম্মু বানাবো।
তবে বান্দি, তুই চাইলে আমি এখন প্রসেসিং শুরু করতে রেডি আছি। ন্যান্সি এক পক্ষ দৌড়ে পালাতে চায় ক্যান্ডেলকে নিয়ে, কিন্তু তা বোধহয় আর পারল না। তার আগে নিজেকে শূন্য অনুভব করলো। নষ্ট পুরুষ, নষ্ট মাতারি মেয়ে ছাড়ব না। রিসেপশনের পার্টি আয়োজনটা একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন। আজকে আফরিদ এহসান আর তার স্ত্রী ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলান এহসানের রিসেপশন পার্টি। ঝলমলে আলোয় ভরে উঠছে চারিদিক। সোনালি আর নীলের মিলেশে তৈরি হচ্ছে ডেকোরেশন। চারপাশে সাজানো টেবিলে ক্রিস্টাল গ্লাস, রঙিন ফুল, সুগন্ধি মোমবাতি, সেট আপ সব মিলিয়ে এক স্টাইলিশ পরিবেশ। গান বাজছে ডিজে ফ্লোরে, কখনো হালকা রোমান্টিক টিউন, আবার কখনো নাচের তালে হাই বিচ। অতিথিরা সবাই কেউ কেউ নাচছে মাতছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ বা খাবার টেবিলে মন দিচ্ছে। ড্রিঙ্কস কর্নারে সাজানো রয়েছে নানা ফ্লেভারের মকটেল, জুস আর চোখ ধাঁধানো রঙে ভরে উঠছে গ্লাসগুলো। আজকের পার্টিতে আফরিদা হোসেনের বিজনেস পার্টনার থেকে শুরু করে দেশ বিদেশে অনেকে আসবে। আসতেই তো হবে, কারণ মাফিয়া কিং তাদের যখন ডেকেছে তাহলে আসবে না? এই সুযোগে যদি তারাও কোনোভাবে তার সাথে দু একটা ডিল করতে পারে তাহলে মন্দ হয় না। খাওয়া দাওয়ার আয়োজন কম নয়। গরম গরম কাবাব, পাস্তা, ফ্রাইড রাইস থেকে শুরু করে ঐতিহ্যবাহী বিরিয়ানি, শেষে মিষ্টান্ন, ডেজার্ট কর্নার। অতিথিদের মুগ্ধ চোখে এক এক করে প্লেট ভরছে। আফরিদ আজকে পড়েছে স্লিম ফিট ব্যাগ, টক্সেডো সাথে সাদা ড্রেস শার্ট, ব্ল্যাক স্লিকের বোটাই, ব্লেজারে একপাশে ছোট্ট স্লিভার বোচ ঝিকমিক করছে আলোতে। পায়ে পলিশ লেদার শু, কালো চকচকে, হাতে একটা স্টাইলিশ ওয়াচ, সিলভার ডায়াল আর ব্ল্যাক স্টাফে তার লুকে রয়েছে আরও গার্জিয়াস। চুলগুলো সেট করে সিল্ক ব্যাক স্টাইল, হালকা জেল দিয়ে চকচক করছে। আজকে তাকে অন্য দিনের তুলনায় রাফ অ্যান্ড টাফ হ্যান্ডসাম লাগছে। পারফিউমে ফগ লেন্সে মাতাল করে দিচ্ছে, আশেপাশের বাতাস মিশে আছে একাকার। একে একে সবার সাথে কথা বলছে আফরিদ। তাদের মধ্যে আব্রাহাম নামে একটা লোক এগিয়ে এসলো। হে এহসান, হাউ আর ইউ ব্রো? আব্রাহামকে দেখে ওষ্ঠক বাঁকালো আফরিদ। আব্রাহাম, হোয়াটসঅ্যাপ, কেমন আছো? হাতের ড্রিঙ্কস গ্লাস আছে। ভালো আছি, বাট তুমি এতটা বোরিং হলে কি করে? চোখ দুটো সুচলো হলো আফরিদের। পাল্টা প্রশ্ন করো যেমন। আরহাম নির্লজ্জের মতো হেসে বলল, একটু একটু লাল পরিও তো রাখতে পারো, আমাদের জন্য না হোক অন্তত নিজের জন্য। কথাটা বলে চোখ টিপে আব্রাহাম। আফরিদ ঘাড় বাঁকিয়ে হাসলো। ঘাড় বাঁকাতে নজর আটকে গেল সিঁড়ির দিকে। ঠোঁট কামড়ে বলে উঠল, ওই যে মেরি লাল পরি। আফরিদের দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকালো আব্রাহাম। পাঠি আরও উজ্জ্বল হয়ে উঠছে ন্যান্সিকে ঘিরে। মেয়েটা আজকের সাজ একেবারে লুক, লাল রঙের ভেলভেট মার্বেল গ্রাউন্ড আর তার গড়নকে এমনভাবে জড়িয়ে নিয়েছে উপচে পড়া সৌন্দর্য। গ্রাউন্ডের নিচে লম্বা ফ্লেয়ার হাঁটার সাথে সাথে বুকের ভেতর ধুকপুক করছে আফ্রিদের। পায়ে কালো স্লিটো হিল, শব্দ ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়ছে এক ধরনের ক্লাসি ভাইব। তার লম্বা কুচকুচে চুলগুলো ঝর্ণার মতো নেমে পড়ছে কাঁধ বেয়ে। আলো পড়ছে চুলের এক ধরনের নরম ঝলক খেলা করে, যা তাকিয়ে থাকা সবার চোখে আটকে দিচ্ছে। গলায় পরা হালকা সিলভার নেকলেসের মধ্যখানে রেড ডায়মন্ড আর কানে একটা ছোট্ট স্টাফ ইয়াররিংস তাকে করেছে আরও এলিগেন্ট। হালকা লিপস্টিক, হালকা স্মোকি আই মেকআপ তার চোখে দৃষ্টি তীক্ষ্ণ করছে। এটা সেদিন মলে পছন্দ করেছিল ন্যান্সি, কিন্তু ওই বদের হাটে আফরিদ তাকে কথা না শুনিয়ে নিলই না। কাল রাতে এটা দেখে বিষম খেলো। এক ঝলক হৃদয় ভেদ করার মতো আফ্রিদের ঠোঁট ভেজা আফ্রিদ উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁট চেপে ধরে আছে, নিজেকে শান্ত করার প্রয়াস। কোনো এক দুষ্টু পুরুষ তার প্রেমিকাকে দেখে বলেছিল, আর রেড রোজ। আজকে আফ্রিদের ভীষণ ইচ্ছে করছে বলতে, তুমি আমার সদ্য ফোটা লাল গোলাপ, যার কাটায় কাটায় আমি খুঁজে নিই ভালোবাসার অমৃত স্বাদ। সিঁড়ির শেষ ধাপে পা রাখতে হাত বাড়িয়ে দিল আফরিদ। ন্যান্সির দিকে তাকিয়ে নিষ্পলক, হাতে হাত রাখবে কিনা দ্বিধাদ্বন্দ্ব ভুগছে। কামন অ্যাঞ্জেলিনা। ন্যান্সি কাঁপা কাঁপা হাতটি রাখলো আফরিদের হাতে। আফরিদ ঠোঁট কামড়ে ফিসফিস বলে, হাই মেরে লাল পরি। ভুরু কুচকে নিল ন্যান্সি, গলা উঁচিয়ে
বলল আফ্রিদ। মিউজিক প্লিজ। আজা আফাত মেরি গালে। ফ্লোরে ডান্স ফ্লোরের মাঝখানে আফ্রিদকে জড়িয়ে আছে ন্যান্সি। থরথর করে কাঁপছে মেয়েটা, যে যার মতো নাচতে। এরকম একটা অশ্লীল গানে নাচতে গিয়ে নাক ছিটকাল ন্যান্সি। বাজে পুরুষ, নষ্ট পুরুষ তাকে ইচ্ছে করে এখানে ডান্স ফ্লোরে নিয়ে এলো। লাল পরি মেরি লাল পরি। আরে আবে, আমার গরিবের নিতার মানে মাতারি রে, তোকে হট লাগছে, কিন্তু তাতে আমার গরম লাগছে কেন? কম্পিত ন্যান্সি ফিস ফিসে বললো, আমি রুমে যাব। ঠোঁট টিপে হেসে ফেললো আফ্রিদ। নেশাতুর কণ্ঠে বলল, গানের অর্থ জানিস? বিশেষ করে পিটপিট করে তাকালো ন্যান্সি। সে জানে এই শব্দের অর্থ। লোকটা কি অশ্লীল। ঠোঁট উল্টিয়ে নেয় ন্যান্সি। হাত পা ছড়িয়ে কেঁদে ফেলবে বুঝি। এর আগে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি, এরকম পার্টিতে আসেনি, আর না এভাবে ডান্স ফ্লোরে নেচেছে। সবাইকে অনায়াসে আনন্দ করতে ব্যস্ত, কিন্তু নান্সি বাজে পুরুষ তাকে আরও বেশি ভয় রেখেছে। আকিদয় ভিজে এলো তার। দুহাতে কোমর জড়িয়ে ধরে আফ্রিদ এহসান। কণ্ঠ খাদে নামিয়ে, তাকা আমার দিকে। তাকাতে পারেনি ন্যান্সি। ভীষণ ভয় পায় আফ্রিদকে। আবারও আদেশ স্বরে বলল, তাকাতে বললাম তো, তাকা আমার দিকে। পিট পিট করে মুখ তুলে তাকায় ন্যান্সি। আফ্রিদ হাসে। হাসলে চোখ দুটো ছোট হয়ে আসে তার। নীলাভ দৃষ্টিতে আবার কেঁপে উঠল ন্যান্সি। ওই অ্যাঞ্জেলিনা, আমি আছি না, ভয় কিসের? অবাক নেত্রে পল্লব ঝাপটা ন্যান্সি। তাকে তো ভয় পায় সে। ভয় লাগলে বুকের ভিতর ঢুকে যাবি। আফ্রিদের কথায় আবারও মস্তক নত হয়ে এলো ন্যান্সির। ন্যান্সিকে কিছুটা ফ্রি করার জন্য ওয়াইন কর্নারে গিয়ে নিয়ে গেল আফ্রিদ। অহরহ বিদেশি হুইস্কি, ককটেল, মকটেল, সফট ড্রিঙ্কস সহ অনেক রকমের পানীয় আছে। একটা হুইস্কির বোতল তুলে ন্যান্সির দিকে এগিয়ে দিলে আফ্রিদ, টেক ইট। নাক সিটল ন্যান্সি। রুষ্ট কণ্ঠে বলে, আমি এসব খাই না। ঠোঁট কামড়ে হাসলো আফ্রিদ। ও হ্যাঁ, তুই তো ভীষণ পবিত্র। নাক বোচা করে তাকালো ন্যান্সি। আফ্রিদ ঢক ঢক করে পুরো অর্ধেকটা খেয়ে ফেলো। অষ্টজোড়া ফাঁক হয়ে গেল ন্যান্সির। কেউ এতটা হুইস্কি কী করে খেতে পারে? আশ্চর্য। শুন মাতারি, রুমে যাবে গিয়ে একটা বিছানা, একটা বাক্স রাখা আছে, ওটা খুলবি, ভেতরে স্পেশাল কিছু আছে। কপালে ভাঁজ পড়ল ন্যান্সি। বক্স? কিসের বক্স? অসন্তুষ্ট হলো ন্যান্সি। কিরমিলে বলল, বান্দি রে, যা না গিয়ে দেখ। হিলের ঘটঘট শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরের রুমের দিকে যেতে লাগলো ন্যান্সি। আফ্রিদ হুইস্কি খেতে লাগলো। কল্পনার নীলাদ্রি নিজেদের মধ্যে এনজয় করছিল। আচানক নীলাদ্রি ন্যান্সিকে উপরে রুমে যেতে দেখলো। সে আর অপেক্ষা করলো না, ডান্স ফ্লোর থেকে বেরিয়ে গেল। মাহমুনা আহসান আর চোখে তাকায় ন্যান্সির যাওয়ার দিকে। ফাহমিদা মা ভাইকে কাউকে খুঁজে পাচ্ছে না, কেউ নেই। কোথায় গেল সবাই? সিঁড়ি প্রতিটি ধাপ যেন ন্যান্সির জন্য কেমন অদ্ভুতময় হচ্ছে। এক আতঙ্কের চাপা দীর্ঘশ্বাস তার পিঠে লেগেছে। অর্ধেক যাওয়া মাত্র মনে হলো কেউ যেন তার নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে, অদৃশ্য উপস্থিতি নিয়ে। পা থেমে গেল, বুক ধড়ফড় করে উঠল। মনে হলো সেই ভয়ঙ্কর রাত, ফ্রিজের ভিতর রক্তমাখা কাটা মাথাটার দৃশ্য। চারপাশ নিস্তব্ধ, শুধু হিলের ঠকঠক শব্দ করিডোরের দীর্ঘ ফাঁকা দেওয়ালে প্রতিধ্বনির মতো বাজছে। ন্যান্সি রেড ভেলভেট গাউনটা অন্ধকারের আলোয় যেন রক্তের ছোপ হয়ে জল করছে। নিচে পার্টির গান বাজছে, হাসির রোল ভেসে আসছে এই তলায়। এই করিডোরে শুধু অশরীরের নীরবতা, চোখে চোখে অদৃশ্য নড়াচড়ার অনুভূতি। ভয় ভয় করে চারপাশে অদৃশ্য জাল বিছিয়ে ফেলছে। ন্যান্সি নিঃশ্বাস নিতে গিয়েও যেন গলায় বড় বেশি ঠেসে ধরার অনুভূতি পাচ্ছে। সামনের দরজাগুলো এক একটা অন্ধকার রহস্যের মতো দাঁড়িয়ে আছে, আর পেছনে কে আছে তা ঘুরে তাকালে বোঝা যাচ্ছে না। ন্যান্সি ঠোঁট শুকিয়ে এলো। কাঁপা কাঁপা হাতে করিডোরে ফাঁকা দেওয়ালে প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল, কে ওখানে? বেরিয়ে আসুন বলছি। শব্দটা ছুটে গিয়ে অন্ধকারে মিলে গেল। মুহূর্তে নীরবতা আরও গাঢ় হলো। এই বাড়িটা নিজেই শ্বাস আটকে রেখেছে। হঠাৎ করিডোরে এক পাশে পর্দা নড়ে উঠল। কোনো বাতাস নেই, তবুও কাপড়টা কারো আঙুলে ঝাঁকুনি খেলো। আচমকা কেউ সরে গেল। এত দ্রুত চোখ মেলাতে না মেলাতে অদৃশ্য হয়ে গেল সেই উপস্থিতি। ন্যান্সির বুক ধকপক করে উঠল। কপালে ঘাম গড়িয়ে লাল ভেলভেট গাউনে পড়ল, আর শরীর যেন বরফের পাথর চলতে চেয়েছে, অথচ পা যেন মাটিতে গেঁথে গেছে। করিডোরটা এখন শুধু অন্ধকার নয়, ভয়ানক রূপ ধারণ করছে। হঠাৎ পেছন থেকে এলো ফিসফিস আওয়াজ। ভেসে এলো রক্ত। পরিচিত
নাম্বার থেকে ফোন আসতে বেসমেন্টের দিকে এগিয়ে এলো আফ্রিদ। ফোনের ওপাশ থেকে ইদ্রান বলল, হোয়াটস ইয়োর মাইন্ড? তিরিক্ষি মেজাজে উঠে বলে, তোর মাথা কুত্তার বাচ্চা, শালা লুচ্চা, একদম ফোন করবি না, নাহলে পরের বার আলিয়াসকে তোর উপর ছেড়ে দেবো। অট্টহাসিতে ফেটে পড়ে ফোনের ওপাশে ইদ্রান নামক পুরুষটি। ধ্যাত, কিরমিরিয়ে বলে উঠল আফ্রিদ। ধ্যাত বাল শাওয়ার নাতি, ইয়োর সেলফ। তোর কি মাইয়ের অভাব পড়ছে, গোলামের পুত? আবারও হেসে উঠল ইদ্রান। ওকে, গো টু হেল। ঠাস করে ফোনটা রেখে দেয় সেই পুরুষ। রাগে মস্তিষ্ক ফেটে যাচ্ছে আফ্রিদের। আচানক দৃষ্টি বেসমেন্টের তালা বন্ধ রুমের দিকে যেতে কপাল কুঁচকে এলো আফ্রিদের। শিট শিট! তস্ত পায়ে দৌড়ে জায়গা ছাড়ল সে। দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ন্যান্সির কাছে। দেওয়ালের সাথে লেপ্টে আছে ন্যান্সি। ভয়ানক নরখাদক এলিয়াস বেরিয়ে এসেছে। রক্তাক্ত চেহারা দেখে চিৎকার করে উঠল ন্যান্সি, অথচ নিচে মিউজিকের শব্দ, কেউ তার চিৎকার শুনতে পাচ্ছে না। ধীরে ধীরে এগোচ্ছে এলিয়াস। ভয়ে কেঁদে ফেলল ন্যান্সি। এত ভয়ানক মানুষ এর আগে দেখেনি। লোকটা ন্যান্সির দিকে হাত বাড়াতেই গলা ফাটিয়ে চিৎকার দিল ন্যান্সি। এলিয়াস তার গাউন টেনে ধরে, ফলস্বরূপ ছিঁড়ে যায় কিছুটা। আরেকটু এগোনোর আগে শিকল দিয়ে তাকে বেঁধে ফেলল আফ্রিদ। জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল ন্যান্সি। নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করে এলিয়াস। আফ্রিদ, আমি খাবো এই মেয়েকে। ছাড় আমাকে, ছাড়। আমি সবাইকে খেয়ে ফেলবো, ছাড় বলছি। সপাটে এক থাপ্পড় বসালো আফ্রিদ। মুখে পরিয়ে দিল মাস্ক। টেনে নিয়ে গেল আবারও বেসমেন্টের দিকে। এবার আর রিস্ক নিল না, একেবারে ভেতরের রুমে নিয়ে গেল। সেই রুমের ভিতরে রয়েছে আরও একটি রুম, বন্ধ। রুমটা সাউন্ড প্রুফ, কেউ শুনতে পাবে না এলিয়াস নামক ভয়ানক নরখাতকের বীভৎস চিৎকার। ফ্লোরে লুটিয়ে পড়ে আছে ন্যান্সি। তাকে জাগানোর চেষ্টাটুকু করল না আফ্রিদ। উল্টো তার ঠোঁটের লিপস্টিক আলগোছে তুলে খানিকটা নিজের গলায় লাগিয়ে ফেলল। অতঃপর ওষ্ঠজোড়া আঁকড়ে ধরে তার বিলীন হতে চায় রমণীর মাঝে। ভাজে ভাজে নিজের স্পর্শ ছুঁয়ে দেয়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম ন্যান্সি পিট পিট করে চোখ মেলে তাকালো। সহসা দৃষ্টি মিলল নীলাভ মণি জোড়ায়। চমকালো, ভরকালো ন্যান্সি। বেশ কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিল আফ্রিদ। ভয়ানক লোকটার মুখোমুখি মনে পড়তে দু হাতে জড়িয়ে ধরল আফ্রিদকে। এবার আফ্রিদ দেওয়ালের সাথে চেপে গেল। অস্থির ন্যান্সি এলোমেলোভাবে বলল, আমি দেখেছি ভয়ানক একটা মানুষ আমাকে ধরেছিল। আফ্রিদ, আফ্রিদ, এখানে কিছু একটা আছে। কেউ লুকিয়ে দেখছে আমাকে। রক্ত মাংস আমি দেখেছি। পিঠে আলতো করে স্পর্শ করলো আফ্রিদ। অন্য হাতে বুকে গুজে রাখা নাজুক মুখশ্রী টেনে বার করে আনে। চোখের পাতা কাঁপছে ন্যান্সির। আফ্রিদ উষ্ঠ বাঁকা হাসে বলল, মিথ্যুক মাতারি, তুই না এতক্ষণ ধরে আমাকে চুমু খেতে ব্যস্ত ছিলি? তবদা খেয়ে গেল ন্যান্সি। সে তো স্পষ্ট দেখেছে সেই ভয়ঙ্কর লোকটা। আপনি মিথ্যে বলছেন কেন? এক্ষুনি তো আপনি এসে ওকে ধরলেন। আবারও হাসে আফ্রিদ। কোমর টেনে নিজের সাথে মিশিয়ে নিল ন্যান্সিকে। ছেঁড়া গাউনের নিচে হাত ঢুকিয়ে স্পর্শ করে তার বক্ষপিষ্ট। চমকে ওঠে ন্যান্সি। ইস মাতারি রে, তোকে যে কি করি! এই দেখ, ঠোঁট, গাল, গলা সব জায়গায় লিপস্টিক লাগিয়েছিস। আফ্রিদের লালচে ঠোঁটের দিকে তাকিয়ে আরেক দফা চমকে ওঠে ন্যান্সি। সে আফ্রিদকে সব কিছু হঠাৎ করে স্তব্ধ লাগছে। হঠাৎ সময় নিজেকে থামিয়ে রেখেছে। অভদ্র, অদ্ভুত, আকর্ষণীয় পুরুষটির চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছে না মেয়েটা। চারপাশের নীরবতা যেন এক অদৃশ্য আয়না, তার লজ্জা আর ভয়কে বহুগুণে প্রতিফলিত করছে। বুকের ভিতর ঘূর্ণিঝড়ের মতো অস্থিরতা। কোথায় রাখবে এত লজ্জা, এত অপরাধ? অবিশ্বাস লাগে তার নিজের কাছে। আসলে কি সেই ঠোঁটে ঠোঁট রেখেছিল? ওই পুরুষোত্তর আগুনে দগ্ধ ঠোঁটে মুহূর্তে যেন দুঃস্বপ্ন আর আকাঙ্ক্ষার মিশ্রণ, এক মরীচিকা। পুরুষটির প্রতিটি শব্দ এখন তার অন্তরে কাঁপন তোলে। সত্যি কি সে সঠিক বলছে, নাকি সবটাই ভ্রম? এক বিভ্রান্ত হৃদয়ের খেলা। বুকের ভিতর দামামা শব্দ উঠছে, যেন প্রতিটি স্পন্দন রক্তে আগুন ধরিয়ে দিচ্ছে। চারপাশে ধোঁয়াশা, বাস্তব নাকি কল্পনা, আতঙ্ক নাকি আকাঙ্ক্ষা। ন্যান্সি নিজেই তার পার্থক্য করতে পারছে না। সে কি আবারও সেদিনের মতো বিভ্রমে হারিয়ে গেল, নাকি তার ভেতরে অচেনা সত্য, যে সত্য থেকে পালিয়ে সে মুক্তি পাবে? আপনার মতো নষ্ট পুরুষের সাথে
আমি একটাও দেখিনি। কথায় কথায় মিথ্যে বলেন। এত মিথ্যে বললে না গোনা শেষ হবে না। আমি নিজের চোখে দেখছি। তবু বলছেন আমি মিথ্যে বলছি? সিরিয়াসলি? কপাল কুঞ্চিত করে ফেলল আফ্রিদ। নিম্নষ্ট কামড়ে ধরে বলল, চুপ শালিম মাতারি কোথাকার। তুই কখন মিথ্যে বলছিস? ন্যান্সি সাপের ন্যায় ফোঁস করে বলে, আমি যদি ভুল করে থাকি, ধরুন আপনার মতো মরীচিকা হয়ে থাকে, তাহলে আমার গ্রাউন্ড ছিল কীভাবে বলুন? ডান হাত এগিয়ে এসে ন্যান্সির পিছন দিকে দিয়ে চুল খামচে মুখটা খুব কাছে নিয়ে এলো আফ্রিদ। চোখের পাতা কেঁপে উঠল ন্যান্সির। আফ্রিদ নিখাট কণ্ঠে বলে, এই যে তোকে ছুতে বাধা দিচ্ছিস তাই ছিঁড়ে ফেলছি। হাতের দিকে ইঙ্গিত করতে চোখ নামে ন্যান্সি। আফ্রিদের অনাকাঙ্ক্ষিত হাতের বিচরণ অনুবাদ করতে ছিটকে দূরে সরল। বেয়াদব পুরুষ কোথাকার, অনুমতি ছাড়া আমাকে ছোঁয়া নিষেধ। হিলের শব্দ তুলে হনহনিয়ে করিডোরে পার করতে চেয়েও থমকে দাঁড়ায় ন্যান্সি। বুকের কম্পন এখনো থামেনি। না না, সে একা মোটেও যাবে না। বাধ্য হয়ে আবারও পিছন ফিরতে হলো তাকে। অসহায় চোখে চাইতে একপাশে হাসলো আফ্রিদ। লোকটা তাকে দেখলে শুধু হাসতে থাকে। আমি একা যাব না। আফ্রিদ তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে। সুদর্শন পুরুষ ধীরে ধীরে এগিয়ে এলো রমণীর কাছে। আলগোছে নিজে বসলো তার পায়ের কাছে। হাঁটু গেড়ে বসেছে। রমণী তুলতুলে পা থেকে হিল খুলো জুতোগুলো খুলে ফেললো। এক হাত দিয়ে নিয়ে অন্য হাতে কাঁধে তুলে নিল তার অ্যাঞ্জেলিনাকে। অন্তরে শিহরণ তুলে বলল, আমার পাপিষ্ঠ শরীরে তুই হলি এক টুকরো ফুল, যা এই পাপে জর্জরিত হৃদয়ের ভালোবাসা সৃষ্টি করছে। নান্সির নৈশব্দ গলা জড়িয়ে ধরল আফ্রিদ আহসানের। না হলে সে পড়ে যাবে। দুষ্টু পুরুষের কথা ভালোই বলতে পারে, সব তাকে বশ করার ধারণা। এই মুহূর্তে নান্সির একটা কথা বলতে ইচ্ছে করছে, নাটকের জন্য আফ্রিদ আহসান সেরারে সেরা। হলরুম 1, রিসার্চ সেন্টার। ক্লান্ত চোখে দুটো বুঝে আসছিল মিস্টার অ্যালবার্টের। গবেষণায় নিস্তব্ধতা হঠাৎ ভেঙে গেল দুজন গার্ডের উপস্থিতি। মিস্টার কামাল ও অ্যালবার্টের উদ্দেশ্যে তপ্ত কণ্ঠে বলল, বস এসে গেছে। বস এসে গেছে। খানিকটা বিস্মিত কণ্ঠে চমকে উঠল মিস্টার অ্যালবার্ট। তাকে অপরের মুখের দিকে তাকালেন তারা। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন, কোথায় উনি? গাটি মৃদুস্বরে বলল, আপনাদের নিয়ে যেতে বলছে। অদ্ভুত নিঃশব্দ ভরে উঠল চারপাশ। ঠান্ডা ফাঁক দিয়ে শরীরটা ভয় কাঁপতে লাগলো। মিস্টার অ্যালবার্ট ধীরে ধীরে পা ফেললেন। গভীরতার নীরবতার মধ্যে ফিস ফিস করে উঠলেন মিস্টার অ্যালবার্ট। মিস্টার অ্যালবার্ট, ডু ইউ থিঙ্ক ইউ উইল এভার বি ফ্রি ফ্রম হিয়ার? তার কণ্ঠ ভয়ের মোড়ানো কোনো এক আশায় আলো খুঁজছে, কিন্তু আশঙ্কা ঘন কুয়াশায় তাড়া করছে চারিদিক থেকে। মিস্টার অ্যালবার্ট তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, আই ডোন্ট নো, বাট আই ডু নো দিস, ইফ ইউ ট্রাই টু এক্সেপ্ট ফ্রম হিয়ার, দেন ম্যান ইউ টেক রিভেঞ্জ, অ্যান্ড দোজ ফর হুম আই হ্যাভ বিন ফোর্সড টু রিমেইন ইমপ্রেস হেয়ার ফর সো মেনি ইয়ার্স। মিস্টার অ্যালবার্টের বুকের ভেতর থেকে বেরিয়ে এলো এক তপ্ত নিঃশ্বাস। ভেতরে জমে থাকা অগ্নি হাওয়া মিশে যাচ্ছে। তার চোখে ভেসে উঠল দীর্ঘশ্বাস, বন্দিদশায় ক্লান্তি আর বেদনা ভরা এক অভিজ্ঞতার মানে। তিনি জানেন মৃত্যুর চেষ্টা মানে আর একটি মৃত্যুর ফাঁদ। প্রতিশোধ পরায়ণ সেই মানুষটা এতটা নির্মম, পালাবার সাহস দেখালে বিনাশ নেমে আসবে তাদের উপর, যাদের জন্য তিনি এত বছর ধরে অন্ধকার কারাগারের দেওয়ালে আটকেছিলেন। কারাগার বললেও কম হবে। তাদের উপর যেরকম অত্যাচার হচ্ছে তার কারোর সাথে যেন না হোক। কামাল অসহায় চোখে তার মিস্টার অ্যালবার্টের দিকে তাকালেন। বাইরে যাওয়ার মতো কোনো টান নেই তার। জীবনে আপনজন নেই কোনো। যারা ছিল তারা এতদিন বোধহয় 3 হাত মাটির নিচে রয়েছে। চাইলে হয়তো তখন পালাতে পারতেন, কিন্তু অ্যালবার্ট ফেলে যাওয়ায় নিষ্ঠুরতা তার হৃদয়কে মেনে নিল না। একসাথে ভাগ করে নেওয়া 11 বছরের দীর্ঘ যন্ত্রণার বন্ধন তাকে বেঁধে রেখেছে এই মানুষটির পাশে। ক্লাসিক কেবিনের এসির বাতাসের নিচেই জমে আছে। গ্লাসের কাচের গ্লাসগুলোর পাশে ছোট ছোট ঝাড়বাতি আলোয় ছায়া পড়ে গেছে। মাঝখানে বসে থাকা মানুষটি মুখ ঢেকে রেখেছে কালো মাস্কে। তার দেহভঙ্গি যেন ছদ্মবেশে। নিজেকে লুকাতে চেয়েছে লোকটা। চেয়ারটি আস্তে আস্তে দুলছে। লোকটা মাথা পেছনে এলিয়ে এলো। গভীর ভাবনায় মশগুল সে। মিস্টার অ্যালবার্ট, মিস্টার কামাল প্রবেশ করতে নিস্তব্ধতা ভেঙে গেল। অ্যালবার্ট জমাট বাঁধা শীতলতা কণ্ঠে শুধল,
হোয়াই হ্যাভ ইউ বিন কোল্ড হেয়ার? আগন্তুক মুখ ফেরালো না, শুধু চোখের দৃষ্টি ধারালো উঠল অন্ধকারের ভিতর। সে চায় না তাকে দেখুক এই দুই সায়েন্টিস্ট। ভরকে কণ্ঠে বলল, ইউ আর দিস দ্য ওয়ার্ক? মিস্টার আলবার্ট ভীষণ বিরক্ত। তিনি অবশ্যই বাংলা জানেন, অথচ এই লোকগুলো জানেই না। গম গম মুখ করে বলল, দ্যার ইজ নো টাইম। দ্য ফাস্টার ইউ অ্যাক্ট, দ্য সুনার ইউ উইল বি ফ্রি। মিস্টার কামাল তপ্ত নিঃশ্বাস ফেলে গেলেন, গিভস এ ফিউ মোর মান্থ, দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ভেরি সুন। আগন্তুক এক বাক্যে বলল, ওকে। গার্ডগুলো আঙুলের ইশারা করতে লোকগুলো মিস্টার অ্যালবার্ট ও মিস্টার কামালকে আবারও হলরুমে নিয়ে যেতে মেতে লাগলেন। আগন্তুক নিশ্চুপ, আবারও চেয়ারে দোলাতে লাগলো। আচমকা রুমের রূপ বদলে গেছে। সোনালি রোদকে ঘিরে নিয়ে ছেয়ে গেছে ঘন মেঘের আস্তরণ। হাওয়া ভিজে কাদামাটির গন্ধ। চারিপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাইরে ধীরে ধীরে বৃষ্টির শব্দ, যেন প্রকৃতির বুক কাঁপে উঠছে ধীরে ধীরে। প্রতিটি ফোঁটা মাটিতে পড়ে এক একটা অজানা সুর তুলেছে। মনে হয় যেন আকাশ তার গোপন অভিমান গলে ঝরে পড়ছে বুকে, পৃথিবীর বুকে। ঘরের ভেতরটা ফোঁটা ফোঁটা কাছে গড়িয়ে এসে রুমের ভেতর প্রবেশ করছে। বড্ড ফ্রেশ হয়ে এলো ন্যান্সি। মাথাটা বড্ড ভারী লাগছে। ক্লান্ততা আছে। আফ্রিদ ন্যান্সির ভয় বুঝতে পেরে নিচে যায়। অ্যানাউন্স করে দিয়েছে পার্টি ওভার। বেডের কাছে এসে কপালে ভাঁজ পড়ল ন্যান্সির। একটা বাক্স রাখা। হ্যাঁ, এটার কথাই তো আফ্রিদ বলেছিল নিচে। দরজা ঠেলে রুমের ভিতরে এলো আফ্রিদ। বাটন ক্লিক করতে অটোমেটিক লক হয়ে গেল। আফ্রিদ রুমটা আধুনিক লক সিস্টেম। আর কি রুম, সাউন্ড প্রুফ বলতে গেলে। জুতো রেখে বেডে চলে এলো ন্যান্সি। বক্স খুলতে বেরিয়ে এলো চকলেট। চকলেট দেখে মনে মনে বেশ আনন্দিত হলো। হাত বাড়িয়ে এক পিস খেতে যাবে তার পূর্বে হাত চেপে ধরলো আফ্রিদ। কী হলো, হাত ধরে আছেন কেন? ন্যান্সি বোকা বোকা প্রশ্ন শুনে কপালের রগগুলো ফুলে উঠল আফ্রিদের। বান্দি, তুই কি দেখতে পাচ্ছিস না এগুলো কি? আফ্রিদের কথায় দাঁত দেখিয়ে হেসে বলল ন্যান্সি, অবশ্যই দেখতে পাচ্ছি, এগুলো চকলেট। আর হ্যাঁ, তার জন্য সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে, মানে পেটে। ক্রোধে জ্বলে উঠল আফ্রিদ। হিসে বলল, নামটা পড়িসনি? সত্যি ন্যান্সির নামটা পড়েনি। প্যাকেটগুলো স্পষ্ট লেখা। সহসা হাত থেকে চকলেটের পিসটা ফেলে দিল ন্যান্সি। সরে এলো, থতমত খেয়ে বলল, সে বেকারিতে কাজ করতো, আর এটা কিসের চকলেট তা জানতে বাকি নেই তার। এই চকলেট এখানে কেন? ন্যান্সি আফ্রিদের মুখ পানে তাকাতে তেলে বেগুনে জ্বলে উঠল। লজ্জায় লজ্জায় মুখ করে তাকালো আফ্রিদ। নাটকীয় ভঙ্গিতে বলল, আজ ফির তুম পে। আফ্রিদের লুচ্চুমাখা গান শুনে শরীর শিহরণ খেয়ে গেল ন্যান্সির। তীব্র মেজাজে উঠল। নষ্ট পুরুষ, অসভ্য, অশ্লীল জেগে উঠেছে, তাই এ চকলেট নিয়ে এসেছে। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। ঘাড় বাঁকিয়ে বলল, বাইরে বৃষ্টি, ভেতরে কিছু মিছু চকলেট, চল না কিছু করি। এ হচ্ছে এক নম্বর ওষুধ। এ কোনো সাধারণ চকলেট নয়, এ হচ্ছে। দু হাতে কান চেপে ধরল ন্যান্সি। বুকের ভেতর টিপটিপ করছে ন্যান্সির। চট করে ছোট বক্সেরটা কন্টেন্টকে কোলে তুলে নিল। আমার কিছু করার ইচ্ছে নেই, আর আপনার সাথে তো একদমই না, দূরে থাকুন। মুখে রং বদলায় আফ্রিদে। নীলাভ মরিচরা কেমন অদ্ভুত লাগছে। ঘোর নেশা। রুমের ভেতরে ওয়াইন সব রয়েছে। সেখান থেকে একটা হুইস্কির বোতল তুলে নিল। দাঁত দিয়ে ছিপি খুলে প্রায় অর্ধেকটা শেষ করলো। আজকে তো কিছু করবই, কেউ আমাকে আটকাতে পারবে না, নয়তো আমার এত পরিশ্রম বৃথা। তুই চাইলে চকলেট এখনই খেতে পারিস, নয়তো আমি খাইয়ে দিই। দু কদম পিছিয়ে গেল ন্যান্সি। ক্যান্টনকে শক্ত করে জড়িয়ে রেখে বলল, লজ্জা করে না একটা বিড়ালের সামনে অশ্লীল কথা বলতে? তীক্ষ্ণ দৃষ্টিতে ক্যান্টনের দিকে তাকালো আফ্রিদ। ম্যাও করে উঠল ক্যান্টন। আফ্রিদ আদেশের বলল, এই ক্যান্টন, কান বন্ধ কর আর রুম থেকে বেরা। বলা বলা ক্যান্টন কিছুই বুঝল না। আফ্রিদের ধমক সে বলল, এই শালা, নাম কোল থেকে, এখন তোর আম্মু আমার কোলে উঠবে। চট চট করে নেমে গেল ন্যান্সির কোল থেকে। আবারও নিজের জায়গায় পাশ কেটে চলে গেল। আফ্রিদ আশ্চর্যজনক কথা শুনে আরেক দফা অবাক হয়ে ভুবন ভোলানো হাসিটা ওষ্ঠ কোণ খেলে গেল আফ্রিদে।
বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, ক্যান্টন, খুব শীঘ্রই আমি তোর জন্য বউ নিয়ে আসবো। থরথর করে কাঁপছে ন্যান্সি। আফ্রিদকে ভীষণ ভয় পায় সে। আ আ আ কি? এখনো কিছুই করলাম না তার আগে? চুপ করুন অশ্লীল লোক। আমি বলেছিলাম আমার ঘুম পাচ্ছে, চকলেটগুলো সরান। আফ্রিদ কি আর শোনে? এবারে আর শুনল না। আজকে রাত মজা হুইস্কি আঁখোসে লেঙ্গি। ভুলভাল গান শুনে আফ্রিদের অদ্ভুত আচরণে যান যায় যে অবস্থা নামছে। ফাঁকা ঢোট গেলে বলল, আমি চললাম। দৌড়ে দরজার কাছে যায়, অথচ দরজা লক করা, উদরে হাটের স্পষ্ট পেতে পিঠ দ্বারা সোজা বেয়ে শীতল রক্তস্রোত গড়িয়ে পড়ল বোধহয়। আখিতায় খিচিয়ে নিল ন্যান্সি। আর কি বাঁচতে পারবে বেহায়া লোকটার থেকে? তুই তো আজ গেলি, বান্দি জানকির বাচ্চা। বাইরের প্রকৃতি যেন ক্ষুব্ধ। আকাশ থেকে ঝরঝরে ধুমধারাক্কা বৃষ্টি। চারপাশে গাছপালা একটানে থই থই করে কেঁপে উঠছে। বাতাসের ঝাপটা উঠেছে ঝোড়ো হাওয়া আকার। কিন্তু এহসান মঞ্জিলের ভেতর বাইরের অস্থিরতা বিন্দুমাত্র সাড়া নেই। রমণীর বুকের ভেতর দুরু দুরু কাঁপন। শ্বাস যেন আটকে পড়ছে। কোথায় যে তার ওড়নাটা পড়ে আছে সে নিজেও জানে না। মনে মনে সন্দেহ জন্মে, নিশ্চয়ই বিছানা থেকে দূরে ফেলছে। নষ্ট পুরুষ ইচ্ছে করে ওড়নাটা সরিয়ে একটানে খুলে নিয়েছে। চোখ তুলে তাকাতে পারে না সে। ওই নীলাভ দৃষ্টি তার সর্বনাশের ঘুড়ি সেখানে ডুবে গেলে আর ফেরার উপায় নেই। নির্লজ্জ পুরুষটিদের প্রথমে জোর করে বিয়েছে, এখন জোর করতে চাইছে পাশের অধিকার আদায় করতে। রমণীর অন্তরের ভেতরে জ্বালা ধরছে। ভয়, লজ্জা, ঘৃণা সব মিলেমিশে মনে মনে কেবল বকুনি দিচ্ছে সে, অথচ মুখে একটা শব্দ বেরোচ্ছে না। নরম তুলতুলে বিছানায় ন্যান্সির উপরে নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে শুয়েছে আফ্রিদা হোসেন। পরনে শুধু কালো রঙের ট্রাউজার, প্যান্টে ছাড়া কিছুই নেই। চোখ দুটো শক্ত করে বুজে রেখেছে ন্যান্সি, তাকাবে না মোটেও। আফ্রিদের চোখে হাসি। ভিতমিনটা তার মাথা খারাপ করে দিচ্ছে। ছুঁতেও পারছে না, আবার না ছুঁয়ে থাকতে পারছে না। ছুঁয়ে দিলে কি ঝরে যাবে? তবে কাকে জ্বালাবে? লালচে গালে নাক ঘষে আফ্রিদ। এই মেয়ের সব কিছুই তার ভালো লাগে, বিশেষ করে লালচে গালগুলো মারাত্মক টানে রাখে। পরপর গালে চুমু খায়। শিউরে ওঠে ন্যান্সি। ফাঁকা ঢোক গেলে একের পর এক বলে, গাল লাল কেন? ন্যান্সি রিনরিন করে বলে, জানি না। আফ্রিদ শুনল না। অতঃপর কিয়ৎক্ষণ নীরবতা চলল। তবে থামেনি আফ্রিদা হোসেন। গালে কুটকুট করে কামড় বসায়। ব্যথায় অস্ফুট স্বরে আওয়াজ করে ওঠে মেয়েটা, ছটপট করতে ছাড়া পেতে। কিন্তু নষ্ট পুরুষ তাকে ছাড়তে মন চায় না মোটেও। শোন না। গলা ভেজা ন্যান্সি বরাবরের ন্যায় ফিসফিসে বলে, সরুন আপনি, পরে। আফ্রিদ নির্বাক জবাব। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। আফ্রিদ ন্যান্সির উদরে স্পর্শ করতে থাকে। জিজ্ঞাসা করতে বলে, আম্মু আব্বু দেশি নাকি বিদেশি? মানে? বাল, তোর বাম্মা দেশি নাকি বিদেশি? চমকে ওঠে ন্যান্সি। তড়িঘড়ি করে বলে, বাংলাদেশে। এটা কি জানেন না? চোখ পাকিয়ে তাকালো আফ্রিদ। দৃষ্টি নত করে আছে ন্যান্সি। মেজাজ হারাচ্ছে আফ্রিদ। এক কথা বারবার জিজ্ঞাসা করতে পারে না। বরাবরে অধৈর্য পুরুষ সে। কিন্তু কিভাবে যেন বউয়ের বেলা ধৈর্য ধরছে তা একমাত্র খোদাতালা জানে। আমি কি জিজ্ঞাসা করছি তোর প্রতিবেশী বাপ মায়ের কথা? আমি তোর বায়োলজিক্যালের ফাদার অ্যান্ড মাদারের কাহিনী জানতেছি। চট করে উঠে বসলো আফ্রিদ। থমথমে মুখ করে তাকালো ন্যান্সির নাজুক মুখখানে। মুহূর্তের মধ্যে মেজাজ ঠান্ডা হয়ে উঠছিল। নৈশব্দ ঠোঁট ফুলিয়ে উঠে বসেছে মেয়েটা। আফ্রিদ একগাল হেসে বলল, বল না। মনে নেই ওদের মুখ স্পষ্ট। আফ্রিদ ভুরু কুঁচকাল। পরেক্ষণে মজার ছেলে বলল, আমার এখন একটা জিনিস পৌঁছেছে, জানিস কি? প্রশ্নবিদ্ধ নয়নে চোখ মুখ তুলে তাকালো ন্যান্সি। আফ্রিদ লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। এই পুরুষ বলে কি নিজের স্ত্রীকে কেউ এসব বলে? ন্যান্সিকে ভয় পেতে দেখে অট্টহাসিতে ফেটে পড়ল আফ্রিদ। তার হাসি যেন থামতেই যাচ্ছে না। তাকে হাসতে দেখে আরও বেশি ভয় লাগছে। এক্ষুনি বোধহয় মাহমুনি আইসন গদগদ কণ্ঠে ডেকে উঠবে, বেটা, হোয়াট হ্যাপেন? চুপ করুন, হাসছেন কেন? এক্ষুনি সবাই চলে আসবে। আফ্রিদ নিশ্চুপ। ভুরু বাঁকালো তৎক্ষণাৎ। রুম সাউন্ড প্রুফ, কোনো শব্দ যাবে না। এবং কি তোর মা? ন্যান্সি থামল না। চলে গেল ক্যান্টিনে। গেছে কোলে তুলে নিয়ে বসে পড়লো ফ্লোরে। ক্যান্টিন জেগে উঠছে, তাকে খাওয়ানো পেছন। আফ্রিদ তাকিয়ে আছে নির্বিশেষে। পলক ফিরছে না একদম। অসভ্য দৃষ্টি চলে গেল ওড়নাবিহীন বক্ষবাজে। কবে থেকে সে তার চোখ দুটো লুচ্চা সেটাই তার টের পেল না।
কে আশ্চর্য ব্যাপার, নিশ্চয় এই বউ তাকে কালা জাদু করছে। এই শালি, তুই আমারে কালা জাদু করছিস কেন? ধমকের স্বরে কথাটা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো ন্যান্সি। বোঝার চেষ্টা করলো নষ্ট পুরুষের অভিব্যক্তি। আমি কেন আপনাকে কালো জাদু করতে যাব? আফ্রিদ গভীর চোখ বুলিয়ে ন্যান্সিকে ঠোঁট পরখ করে কিভাবে ঠোঁটে এলিয়ে কথা বলছে। কথা বলার সময় চোখ দুটো গোল গোল হয়েছে। আফ্রিদের মন উড়ু উড়ু করছে। বসা থেকে উঠে এসে ধপাস করে বসে পড়ল ন্যান্সির পাশে। একটা কথা বলি? ন্যান্সি দুই ধারে মাথা দোলায়। আফ্রিদ ওর ওষ্ঠে আঙুল ছুঁয়ে বলে, আমার বুকে একটু মাথা রাখো না। শোনো হৃৎস্পন্দন, মাংসপিণ্ডটা তুমি ছাড়া পৌঁছে না। নিস্তব্ধতার ভেতরে অদৃশ্য ঢেউ বয়েছে। নষ্ট পুরুষ প্রেমময় বাক্য যেন বৃষ্টির টুপটাপ ফোঁটার মতো আসছে গিয়ে পড়ছে ন্যান্সির অন্তরে। বুক কেঁপে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। নিষ্পলক নয়নে এসে তাকিয়ে থাকে কিছুক্ষণে। সেই দৃষ্টিতে ভয় নেই, আচ্ছা অচেনা অদ্ভুত মাদকতা। আফ্রিদা হোসেনের চোখে এক অদ্ভুত ঘোর চাহনিতে গভীরতা ন্যান্সির বুকের ভেতর কাঁপুনি তোলে। ধীরে ধীরে ঝুঁকে এসেছে, ঠোঁটের দিকে এগোতে থাকে নিশ্চুপ অদ্ভুত ভঙ্গিতে। ঠিক সেই মুহূর্তে পাশে ক্যান্টন বিড়ালটি ম্যাও ম্যাও করে ওঠে। ন্যান্সির ভেতরে আতঙ্ক আর অজানা শিহরণ জমে পড়ে। ঠোঁট ছোঁয়ানোর আগে নষ্ট পুরুষ নির্লিপ্তভাবে চমকে ওঠে ন্যান্সি। ঘোর কাটল তার, পালাতে চায় কিন্তু আর পায় না। আফ্রিদ উষ্ণ ন্যান্সি দুহাত ধরে ছটপট করে হৃৎপিণ্ড দ্রুত চলে, অথচ প্রতিরোধ যেন অর্ধেকে হারিয়ে গেছে। পাশেই থাকা বিড়ালটি নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থেকে ম্যাও করতে থাকে। হাত বাড়িয়ে নখের সাহায্যে টেনে ধরে নান্সির চুল। আফরিন দিশেহারা, বাঁধনারা, নিজেকে ছেড়ে দেয় পাগলাটে ঘোড়ার মতো। অবাধ্য হাত দুটো জাপটে ধরে তার ধনুকের ন্যায় তনু। আকস্মিক আফ্রিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ন্যান্সি। হেসে ফেলল আফ্রিদ। গা জ্বলে উঠল ন্যান্সির। তীব্র রাগ নিয়ে আওড়ালো, সবসময় সুযোগে থাকেন এমন করে কেন? কি করছে আমি? ঠোঁট উল্টে আফ্রিদ হোসেন তীক্ষ্ণ দৃষ্টি তাকালো ন্যান্সির দিকে। ফ্লোর থেকে উঠে দাঁড়ালো, কোঁকড়ানো চুলগুলো হাত বোলাতে বোলাতে বলল, তোর শরীরে ডাটি মার্কা রক্ত আমার শিরায় উপসে চলমান। তাই প্রতিশোধ নিচ্ছি, যাতে আর কোনোদিন কাউকে নিজের কারেন্টওয়ালা রক্ত দিয়ে ভেতরে কারেন্ট জাগাতে না পারিস। যুক্তিহীন কথা আবারও বোকা বনে গেল ন্যান্সি। কোন দুঃখে যে এই নষ্ট পুরুষের নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল, নিজের কপাল নিজেই দুঃখে ডেকে এনেছে। ক্যান্টিন আবারও ম্যাও করে উঠল। অসহায় চোখে তাকায় ন্যান্সি। ক্যান্টন বোধহয় ন্যান্সির দুঃখটা বুঝতে পারলো, তাই তো আফ্রিদকে গালি দিচ্ছে। লুচ্চে শালা, খালি চুমু খাওয়ার ধান্দা। আর একবার আমার আম্মুর কাছে আইসে দেখ, তোরে কামড়ায় খাইয়ে পেলাম। কিন্তু আফসোস, চেয়েও মুখ খুলতে পারছে না ক্যান্টন। বজ্রপাতের শব্দে কেঁপে উঠল চারিদিক, যেন আকাশের অস্থিরতার কথা বলে দিচ্ছে। সেই তীব্র শব্দে শিউরে উঠল ন্যান্সির অন্তর। ঘরের ভিতরে দুষ্টু পুরুষ বিছানে হেলান দিয়ে শুয়ে তাকে কাছে নিয়ে বসার কোনো ইচ্ছে নেই ন্যান্সির। বুকের ভিতরে অস্থিরতা জমে উঠছে ঢেউর মতো। কী করবে এখন? ঠিক তখনই গম্ভীর কণ্ঠে শোনা গেল আফ্রিদের গলা। দাঁড়িয়ে থাকবে সারা রাত? নিরুত্তর ন্যান্সি। তার নীরবতা যেন বিক্ষুব্ধ বাতাসের মন্য নিস্তব্ধ ঘরেই ভেসে উঠল। ন্যান্সি পায়ের নখ দিয়ে খুঁড়তে লাগলো। আফ্রিদ প্রতিউত্তরে কিছু না শুনতে পেয়ে চোখ তুলে তাকালো। আবারও প্রশ্ন করলো, এবার কণ্ঠটা একদম শান্ত। কী হলো আয়? ন্যান্সির চোখের পাতা কেঁপে উঠে ধীরে ধীরে মাথা তুলে দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে এক ঝলক তাকে মৃদুস্বর বলল, আপনার কাছে শুলেই আপনি কিছু না কিছু করতেছেন। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলল আফ্রিদ। চোখ খোলা করা আফ্রিদের দুষ্টু হাসির চোখ এড়াল না ন্যান্সির। আফ্রিদ হাসে, কিছুক্ষণ তাকিয়ে থাকে নির্বিশেষে। শান্ত সুরে আশ্বস্ত করে শুধু, কিছু করব না, চলে আয়। একটু দ্বিধা, তারপর ন্যান্সির পদক্ষেপ ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায়। কাছে যেতে আফ্রিদ দু হাতে তাকে টেনে নিয়ে আপন আলিঙ্গনে বাহুবন্ধনে বন্দি করে ফেলে অনায়াসে। কানের কাছে ফিসফিসে বলে, নরম নরম গরম গরম বান্দি জানকির বাচ্চা। কথাগুলো যেন মায়াবী মন্ত্রের মতো ভেসে আসে। মুহূর্তে চাদরের নিচে ঢেকে যায় দুজনের দেহ। কি অদ্ভুত এক জাদুতে নান্সির সমস্ত অস্থিরতা মিলিয়ে যায়। বুক সরে আসে নিস্তব্ধ শান্তি। আর পরক্ষণে সে ডুবে যায় গভীর ঘুমে। যেন ঝড়ের রাত তার ক্লান্ত আত্মাকে আরও ছুঁতে পারবে না। আফ্রিদ ঘুমন্ত মায়াবী কপালে চুমু খায়, নেশাতুর কণ্ঠে শুধে, কবে আমার হবি অ্যাঞ্জেলিনা? তোকে জোর করে আমার করতে ইচ্ছে করে না। যদি ব্যথা পাস, ধ্যাত বাল, ব্যথা দিতেও পারবো না, আবার না ছুঁয়েও থাকতে পারবো না।
খোদা, অ্যাঞ্জেলিনাকে আমার জন্য পাগল করে দাও, এরপর লুতুপুতু করার সুযোগ করে দাও। আমি আফ্রিদা হোসেন তোমার নামে মসজিদে গুনি গুনি 1,000 টাকা দিব। রুমে ঘুমন্ত অবস্থায় আছে কল্পনা। তার ফোঁস নিঃশ্বাস বলে দিচ্ছে সে গভীর ঘুমে ডুবে। নীলাদ্রির বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধূর্ত লোকটা এগিয়ে গেল জানলার কাছে। চুপচাপ কাউকে খুঁজে আড়ালে দাঁড়িয়ে আছে কেউ একজন। ওই তো দূরে। নীলাদ্রি বাঁকা আসলো। চুপচাপ আবারও কবারের কাছে এগিয়ে গেল। কবাট খুলে কালো রঙের ব্যাগটা বের করে নিয়ে আসলো। আবারও জানলার কাছে এগিয়ে এলো। অদূরে দাঁড়িয়ে থাকা লোকটার উদ্দেশ্যে ব্যাগটা ছুড়ে দিল। তড়িঘড়ি করে ব্যাগটা তুলে নিল আগন্তুক। হাতের ইশারায় সালাম জানিয়ে চুপচাপ বেরিয়ে গেল। নীলাদ্রি শান্ত হলো। তৎক্ষণাৎ কাঁধে হাতের স্পর্শ পেতে চমকে গেল। কল্পনা জেগে গেছে। নীলাদ্রিকে জানলার কাছে দেখে সন্ধিহান কাটে সুদের। তুমি এখানে কি করছো? আর এত রাতে জানলা কেন খুলেছ? নীলাদ্রি মেয়েদের বেশি প্রশ্ন করা স্বভাবটা মোটে পছন্দ করে। আহা কল্পনা, দেখছো তো দাঁড়িয়েছে, তাহলে জিজ্ঞাসা করছো কেন? কল্পনা আবার সুদের। সেটাই তো জিজ্ঞাসা করছি, এত রাতে দাঁড়িয়ে আছো কেন? নীলাদ্রি তপ্ত নিঃশ্বাস ছেড়ে আওড়ালো। ঘুম আসছিল না তাই। কল্পনা নীলাদ্রির মতো হাসলো। নীলাদ্রির বুকে হাত বুলোতে বুলোতে, তাহলে বিছানায় এসো, তোমার ঘুমের ব্যবস্থা না হয় আমি করে দিচ্ছি। নীলাদ্রির বিরক্ত হলো। গায়ে পড়া মেয়েগুলোকে দেখলে জুতো পিটা করতে ইচ্ছে করছে তার। এগুলো শুধু সারাদিন থাকে বিছানায় যাওয়ার জন্য, সুযোগ খুঁজতে থাকে সবসময়। যদি কল্পনা তার বউ না হতো তাহলে এক্ষুনি গলা কেটে ফেলতো। মোটেও তার হাত পা কাঁপতো না। কল্পনা জোরপূর্বক তাকে বিছানায় টেনে নিয়ে গেল। বিছানার দিকে নীলাদ্রি ধূর্ত মস্তিষ্কে চিন্তা আসছে, কাজটা আদতে কি ঠিকঠাকভাবে করতে পারবে, নাকি কোনো ঝামেলা হবে। আসলে নীলাদ্রির উচিত ছিল নিজ হাতে কাজটা করা। এত দুশ্চিন্তা নেওয়া যাচ্ছে না। খুব শীঘ্রই ব্যবস্থা করতে হবে। আফিয়া হায়দার রান্না করতে ব্যস্ত। সকাল সকাল বাসা থেকে বেরিয়ে গেছে মামুন হায়দার। কোথায় গেছে কাউকে বলেনি, কিন্তু বলেছে একটা জরুরি কাজ আছে তাই গেছে। নিজের রুম থেকে বেরিয়ে তন্নি, তারা এখন কুমিল্লায় থাকে, এ কথাটা দু একজন ছাড়া কেউ জানে না। মা শোনো। হ্যাঁ বল। কড়াইয়ে তেল ঢালতে ঢালতে বললেন আফিয়া হায়দার। তন্নি মিনমিনে গলা বললেন, আম্মু গতকাল পৃথ্বী ভাইয়া এসেছিল। ব্যস্ত হাতটা থেমে গেল আফিয়া হায়দারের। তিনি পৃথ্বীকে চেনেন, ইতির বন্ধু শুনেছেন। পৃথ্বী এখানে? তন্নি খানিকটা অস্বস্তি নিয়ে বলল, আমার তার সাথে দেখা হয়েছিল। বিস্মিত কণ্ঠে সুধায় আফিয়া হায়দার, কেন, কি বলল তোকে? তন্নি চাপা দীর্ঘশ্বাস ফেলল। ভাইয়া ইলহাম আপুর কথা জিজ্ঞাসা করছে। কপাল কুঁচকে এলো আফিয়া হায়দারের। কি জিজ্ঞাসা করছে? আপুকে খুঁজছে। বললো আমরা কেন তাকে ফেলে চলে আসলাম, আরও অনেক কিছু। কি বললি তুই? আমি যেটা সত্যি সেটাই বলছি। চমকে ওঠেন আফিয়া হায়দার। থাপ্পড় বসলেন তন্নির মাথায়। বলদ নাকি, কিছু বুঝিস না? এখন যদি ওই গুন্ডাটা লোক নিয়ে এখানে চলে আসে? মলিন মুখ করে মায়ের দিকে তাকালো। সে ভুল কি করলো? সত্যিটা বলা কি ভুল? আফিয়া হায়দার কপাল চাপলেন। মামুন হায়দার আসলে সব কিছু বলতে হবে ওনাকে। যদি আবারও তাদের এই ইলহামের জন্য কুমিল্লা ছাড়তে হয় তখন কি করবে? অদূরে বটগাছের কাছে একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়েছে। গাড়ি থেকে নেমে এলো একজন ভদ্রলোক। তার নাম মনসুর আহমেদ। রাস্তা পার করে একটা ব্যাগ নিয়ে এগিয়ে গেলেন মামুন হায়দার। সেই ব্যাগটা লোকটার হাতে তুলে দিতে বললেন, এটাতে সব ডিটেলসে। লোকটা কালো ব্যাগ ভালো করে দৃষ্টি বুলিয়ে সন্ধিহান কণ্ঠে বলে, সব ঠিকঠাক আছে তো? মামুন হায়দার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আওড়ালো, আমার যতটুকু করা আমি ততটুকু করেছি এত বছর ধরে। এরপর যদি আমাকে দোষারোপ করা হয় তবে আমি মানব না। ভদ্রলোক বাঁকা হাসলেন। বিদ্রুপ স্বরে বলেন, তারপরে তো ধরে রাখতে পারলে না, পাখি পাকার পার। মামুন হায়দার আর কথা বাড়ালেন না। তৎক্ষণাৎ ভদ্রলোক ব্যাগ নিয়ে গাড়িতে উঠে বসলো। ড্রাইভ দ্রুত গাড়ি স্টার্ট দিল। মুহূর্তের মধ্যে সামনের দিকে চলে গেল কালো গাড়িটা। মামুন হায়দার কিছুক্ষণ দাঁড়িয়ে সবটা দেখলেন, অতঃপর আবারও বাড়ির পথে পা বাড়ালেন। দ্রুত বাড়ি ফিরতে হবে, নয়তো আফিয়া হায়দার আবারও একের পর এক প্রশ্ন করতে শুরু করবে। রোদের উজ্জ্বলতা ক্রমে গাঢ় হয়েছে, যেন পৃথিবীর বুকে সোনার ঝিলিক ছড়িয়ে পড়ছে। আকাশে ভাসমান তুলোর মতো মেঘগুলো রোদের আলোয় ঝলমল করছে। চারপাশে ব্যস্ততা আবহ, রাস্তাগুলো ছুটছে রিক্সা, দোকানের শাটারগুলো একে একে উঠছে। বাতাসে ভেসে আসছে চায়ের দোকানে ধোঁয়া মেশানো সুবাস। গাছের পাতায় সূর্যের আলো এসে পড়ছে, হীরের ঝিকিমিকি। কোথাও হালকা বাতাস, নইলে পাতা কেঁপে উঠছে সোনালি ঝলক ছড়িয়ে। পাখিরা তখনও ডানা মেলে এদিক সেদিক উঠছে। সকাল সকাল 10টা ছুঁইছি,
ঘুম থেকে উঠছে নেন্সি। এই বাড়িতে তার কোনো কাজ নেই, বলতে গেলে সে রানীর হাল আছে। বড্ড বিরক্ত লাগে, কেমন যেন এই বাড়ি। একমাত্র ফাহমিদের সঙ্গে কথা হয় ন্যান্সির, বাকিরা নিজের নিয়ে ব্যস্ত। নীলাদ্রির স্ত্রী কল্পনা সর্বদা ফোনে ব্যস্ত থাকেন। মাহমুদ আহসান সকালবেলা কোথায় যেন বেরিয়ে যায় আর দুপুরের দিকে ফেরেন। মা বাবার সাথে অনেকদিন ধরে কথা হয় না ন্যান্সির। এখানে আসার পর ফোনটা নিয়েছে আফরিদ। এরপর ফোন চাইতেও মনে নেই না ন্যান্সির। ফ্লেয়ার প্লাজোটার সাথে কিউট প্রিন্টের ওভারসাইজ টি শার্টের সাথে গলায় একটা স্কার্ফ ঝুলিয়ে রেখেছে ন্যান্সি। ছোট ছোট পা ফেলে ড্রয়িং রুমে এসে সোফায় বসে আছে আফরিদ। খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। মুখের অভিব্যক্তি অদ্ভুত লাগছে, মনে হচ্ছে রেগে আছেন। পাশে দু হাত পিছমোড়া হয়ে দাঁড়িয়েছে ঈশান। ন্যান্সিকে আসতে দেখে ঈশান একটু নিচু হয়ে আফরিদকে ফিসফিসে বলল, বস, ম্যাম আসছেন। ঈশানের কথা শুনে স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সিঁড়ির দিকে তাকালো। বাচ্চাদের মতো লাগছে ন্যান্সিকে। কোলে তার সতীন ক্যান্টিনকে নিয়ে আসছে। আফরিদ যে কোন কুকক্ষণে এই বেয়াদবটাকে নিয়ে এসেছিল, ধ্যাত বাল। শুনুন, বলুন। ঠোঁট টিপে হেসে ফেলল ঈশান। আফরিদ চোখ পাকিয়ে তাকাতে হাসিটা উপে গেল। ন্যান্সি আমতা আমতা করে বলল, আমি আমার বাবা মার সাথে দেখা করতে চাই। মুখের হাসিটুকু উপে গেল আফরিদের। শক্ত হয়ে এলো চল। নট পসিবল। বিরক্ত হলে ন্যান্সি সন্দেহীন কণ্ঠে শুধালে, কেন সম্ভব নয়? আমি বলছি তাই। থমথমে মুখে জবাব দিলেন ন্যান্সি। মেজাজ নিজের মেজাজ হারাচ্ছে, চেঁচিয়ে উঠল, কেন? আপনার কি সমস্যা? ওদের সাথে দেখা করলে ফোনটাও নিয়েছেন। দৃষ্টিতে তাকালে দুপা পিছিয়ে গেল ন্যান্সি। বেয়াদব পুরুষ ভয় দেখাচ্ছে। সহসা পকেট থেকে ফোন বের করে ন্যান্সির দিকে বাড়ি গেল। চাইলে কল করতে পারো, বাট যাওয়াটাও হবে না। ন্যান্সি নিয়ে নিল ফোনটা, ছুঁড়ে ফেলে ফ্লোরে। হনহনকে ক্যান্টিনকে নিয়ে আবার নিজের রুমের দিকে রওনা হলো। আফরিদ ভাবে আবারও নিজের কাজে মনোযোগ হয়ে গেল। ফোনটা পড়ে আসে ফ্লোরে। ঈশান আমতে আমতে গেল, বস, ম্যাম যে রেগে গেলেন। তো? ঈশান আশ্চর্য হলো, আপনি পাত্তা দিলেন না? আফরিন বাঁকা হাসলো, ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো, অসহায় মুখ করে বলল, বুঝলি ঈশান, বিয়ের আগে মাইয়েরা আমাকে পাত্তা দিত না। এরপর? ঈশান উৎসুক দেখালো, উৎকণ্ঠা হয়ে বলল, এরপর কি বস? এরপর তোর ভাবিরে বিয়ে করলাম। এখন আমি তোর ভাবিরে পাত্তা দিই না। আফ্রিদের কথাগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে ঈশানে। কিন্তু বস, 32 দাঁত বের করে আফ্রিদ ভুরু নাচিয়ে বলল, ওই যে বিয়ের আগে যে মেয়েগুলোকে আমাকে পাত্তা দিত না, এই জন্য এখন আমি তোদের ভাবিকে পাত্তা দিনে প্রতিশোধ নিচ্ছি। ঈশান কিছু বলতে মুখ খুলবে, ঠিক তখনই ন্যান্সির রুম থেকে ঠুসঠাস জিনিসপত্র পড়ার আওয়াজ। আপনি ধকচকে ছেড়ে বিড়বিড় করলো, ও শেট। ল্যাপটপ রেখে দৌড়ে সিঁড়ির দিকে ছুট লাগালো। ঈশান হো করে হেসে উঠল। আফরিদ এহসান নাকি বউকে পাত্তা দেয় না। সেরা সেরা নাটকের জন্য আমাদের বস সেরা। রুমের সব জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দিচ্ছে ন্যান্সি। রুমে ঢুকে একরকম অবস্থা দেখে কিঞ্চিত বিরক্ত হলো আফরিদ। ওই মাতারি, সমস্যা কি তোর? চোখ দুটো মাত্রাতিরিক্ত জ্বলছে ন্যান্সির। দাঁতে দাঁত পিষল, জানোয়ারের বাচ্চা, আমি তোর সাথে থাকতে চাই না। চোখ দুটো ছোট হয়ে গেল আফ্রিদের। ঘাড় বকলো, কি বললি আবার বল। আহি বললেও কাঁপছে ন্যান্সি। সাহসা নিয়ে গালি তো দিয়েছে, এখন কেউ বল বল আবার বল, না বললে এখন তোরে খাইছি। জানোয়ার বলছি, তুই একটা জঙ্গলি। মুখের রং বদলে আফ্রিদের। ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে চেপে ধরে ন্যান্সির গলা। আমি তোর ভাতার হই, আমাকে ছেড়ে প্রতিবেশীর বাপের কাছে যেতে এত মন চায় কেন? হু হু করে হেসে উঠল ন্যান্সি। পরক্ষণে হাত সরিয়ে নিল আফ্রিদ। আফ্রিদের বুকে ধূপ করে একটা কিল বসিয়ে কান্না ভেজা কণ্ঠ বলল, নষ্ট পুরুষ কোথাকার, তোর উপর গজব পড়ুক। আফ্রিদ গা দুলিয়ে হাসে, দুহাত পেঁচিয়ে ধরল ন্যান্সিকে। ছটপট করে নিজেকে ছাড়াতে চায়। বেয়াদব পুরুষ ছাড়ে না তাকে। সজোরে কামড় বসল ন্যান্সির ঘাড়ে। দাঁত বসিয়েছে দিয়েছে রীতিমতো। বান্দির বাচ্চা, তুই নষ্টা। কারণ আমি একবার না হাজারবার তোকে ছুঁয়েছি। খুব শীঘ্রই গভীরভাবে ছুঁবো। সেদিন ইচ্ছে মতো নষ্ট পুরুষ বলিস। ব্যথায় ছটপট বেড়ে যায় ন্যান্সি। হঠাৎ শান্ত হয়ে যায়। নীলাভ চোখে রাঙা মনির দিকে দৃষ্টি মেলাতে দেখে বাজে পুরুষ মুচকে আসে। ফিস ফিস ঘোর লাগা কণ্ঠে আওড়ায়, আমার সিস্টেমের সমস্যা করে তুই এমনি তাকালে পরে যদি সিস্টেম বাইরুম কিছু হয় সামনে নিস। নানসি লজ্জা পেল। এত ঠোঁটকাটা কেউ কি? আপনার মিনিমাম লজ্জা নেই? চুপ কর শালি। লজ্জা থাকবে কেন? লজ্জা মরুক আমার শত্রু। পুরুষ মানুষের লজ্জা থাকতে নেই, এটা আবার কেমন বস্তু?
ছি ছি, এসব লজ্জা নামক অশ্লীল কথাবার্তা আর কখনো আমার সামনে বলবি না। বস্ত্র ধারণ আর লজ্জা ধারণ মেয়েদের কাজ, আর লজ্জা বস্ত্র হরণ ছেলেদের কাজ। এবারও নিজের অদ্ভুত যুক্তিতে চুপ করে দিল ন্যান্সিকে আফ্রিদ। ফ্যালফ্যাল করে তাকিয়েছে ন্যান্সি। আফ্রিদ বদলা আবার হাত পা নিষ্পিস করছে। জানকে বাসা, চল কুম্ফু ক্যারাতে খেলি। আমার না কেমন ফিলিংস আছে। ন্যান্সি অন্তঃস্থলে কাঁপুনি ধরে শুকনো ঢোক গেলে পুরুষটি একটুখানি ছোঁয়াতে যেন মনে হলো রমণী ভেঙে গুড়ে যাবে। আর চোখে মুখে ভয়ের স্পষ্ট, অথচ ঠোঁট কাটা নির্লজ্জ পুরুষটি নিরন্তর ছুঁতে চাইছে তাকে। সরতে চেয়েও সরতে পারল না। সাপের মতো শক্ত করে পেঁচিয়ে ধরেছে পুরুষটি। রমণীর শ্বাস রুদ্ধ করে ফেলল, কণ্ঠনালীতে আটকে কিছু বলতে পারছে না। তবু প্রতিরোধের শেষ চেষ্টা, পুরুষের বাহুতে দাঁত বসিয়ে দিল সে। কিন্তু আফ্রিদ হাসান থামল না। কানে লতিতে জিভ ছুঁয়ে চুম্বনের ভেতরে অদ্ভুত ভঙ্গিতে বলল, মাই ডিয়ার পার্সোনাল ফিশ, আই ওয়ান্ট টু ইট ইউ। কথাটা শুনে কেঁপে উঠল ন্যান্সি। বুকের ভেতর ভয় আর আচনা কাঁপন একসাথে বেরিয়ে এলো। কষ্টে সৃষ্টে বেরিয়ে এলো তার গলায় প্রশ্ন, সবসময় মেয়েদের কাছে ঘেঁষেন কেন আপনি? আফ্রিদ বাঁকা হাসল। সেই হাসিতে বিদ্রোহের সাথে মিশে আছে এক অদ্ভুত চা। মুহূর্তে দু হাতে কোলে তুলে নিলেন ন্যান্সিকে। আতঙ্কে গেল ন্যান্সির দুপা। অজান্তে জড়িয়ে গেল তার কোমর। আফ্রিদ তার লাস্যময়ী গলার কাছে ঠোঁট রাখল। আমি মেয়েদের কাছে যাব না তো, ছেলেদের কাছে যাব? আমি কিন্তু খাঁটি পুরুষ। চাইলে তুই নিজে পরীক্ষা করে দেখতে পারিস। রমণীর লজ্জা পায়, ভয়ে কেমন যেন অদ্ভুত আবেশে বাগরুদ্ধ হলো। তার ভাষা যেন আফ্রিদের আলিঙ্গনের ভিতরে গলে যাচ্ছে। নানসি আচমকা কোল থেকে নেমে যেতে চাইছে। তার ছটফটানি বিরক্ত হচ্ছে আফ্রিদ। চোখ রাঙিয়ে বলে, কি সমস্যা? ভার্জিনিটি খোয়াতে দিচ্ছিস না কেন? ন্যান্সি আমতা আমতা করে বলল, আমার একটা জিনিস বলার ছিল। আফ্রিদ প্রচণ্ড বিরক্ত নিরীশ্বর বলল, পরে শুনবো। ন্যান্সি থামল না, কম্পিত কণ্ঠে আরলা, আগে আপনি ডাক্তারের কাছে যান। আপনার সিস্টেমের সাথে সাথে আপনার মাথা খারাপ হয়ে গেছে। কথাটা বলে কোল থেকে নেমে দৌড় লাগালো দরজার দিকে। ক্ষোভে ফেটে পড়লে আফ্রিদ। চেঁচিয়ে উঠল সহসা, বান্দির বাচ্চা, তোকে খাইছি আজকে, দাঁড়া তুই। এরকম ব্যথা করছে ন্যান্সির। এই উঁচু জুতোগুলো পরে হাঁটতে পারছে না। মারাত্মক কষ্ট হচ্ছে। পায়ের গোড়ালি লাল হয়ে গেছে। বিষয়টা বলেছে আফ্রিদকে। সে তাকে নর্মাল জুতো আনতে হবে বলে, তাই শপিং মলে নিয়ে যেতে। আফ্রিদ শুনল, তবে কি বলল? তার মৌনতা ভীষণ রাগ হলো ন্যান্সির, তবে কিছু বলল না। দুপুর ছুঁইছি। ড্রয়িং রুমে সোফায় বসে আছে ন্যান্সি। হঠাৎ সদর দরজা দিয়ে বড়সড় ব্যাগ নিয়ে ভেতরে এলো একজন। ভুরুদে আড়াআড়িভাবে কুঁচকে এলো ন্যান্সি। তার পিছু পিছু আফ্রিদা হাসান। ন্যান্সি লোকটাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে যা বুঝলো একজন স্টাফ। উনি কে? আফ্রিদ কিছু বলল না, শুধু গিয়ে ন্যান্সির পাশে বসলো। লোকটা মৃদু হেসে বলল, ম্যাম, এখানে অনেক রকম জুতো আছে, আপনার কোনটা পছন্দ বলুন। ব্যাগ থেকে অনেকগুলো নতুন ডিজাইনের জুতো বের করলো লোকটা। ন্যান্সি আশ্চর্য হলো, কিঞ্চিত ভরকালো বটে। লোকটা একটা করে জুতো তার পায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার পাটা দিন। ন্যান্সি পা দিতে যাবে, তার আগে আফ্রিদ নীরের কণ্ঠে বলল, স্টপ। লোকটা থেমে গেল। আফ্রিদ প্যান্টের পা ভাঁজ করে ন্যান্সির পায়ের কাছে বসলো। হকচকে গেল মেয়েটা। আফ্রিদ হাত বাড়িয়ে জুতোটা নিয়ে নিল আর লোকটাকে ইশারা করলো, আপনি বাইরে গিয়ে অপেক্ষা করুন। লোকটা বিনা বাক্যে চুপচাপ বেরিয়ে গেল। ন্যান্সি ঠায় বসে আছে। আফ্রিদ জুতোর খাপে পা ঢোকানোর চেষ্টা করছে। কত সাইজ? 32। এত ছোট কেন? আফ্রিদ নির্মষ্ট কামড়ে হাসি হাসি চোখে তাকায় নানসি দিকে। কি আশ্চর্য, আমি আপনার মতো ডাইনোসর নাকি যে আমার পা আরো বড় হবে? আফ্রিদ বাঁকা হাসলো। তার অদ্ভুত দৃষ্টিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। সবসময় ডাবল মিনিং কথাবার্তা বলেন কেন আফ্রিদ? আফ্রিদ ভুরু উঁচিয়ে বলল, আমি তো কিছুই বললাম না। দুজোড়া জুতো নিয়েছে ন্যান্সি। আফ্রিদ বিরক্ত করে বলল, আরও দুটো নিয়ে নেই, বাইরে প্রয়োজন পড়বে। ন্যান্সি নির্লিপ্ত কণ্ঠে, বাইরে মানে? আফ্রিদ চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলল, রেডি থাক, থাইল্যান্ড যাচ্ছি। থাইল্যান্ড? বান্দি জানকির বাচ্চা, হয়তো ঠোঁট কামড়। আকাশে ভাসমান প্লেনে পিছনে জামজোর খেলা হচ্ছে। শা শা করে বাতাস এক ছুঁয়ে যাচ্ছে। বলিষ্ঠ হাতের এক পুরুষের হাতে বাঁধনে আটকে পড়ছে ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলা, অথবা বলা যায় আফ্রিদ আহসানের জানকি বাচ্চা। ভয়ে আতঙ্কে কণ্ঠনালী কাঁপছে তার। বাতাসের তীব্র এতটাই বেশি যে কাছাকাছি থাকার সাথে মৃদু চিৎকারে করে একে অপরের সহিত কথা বলতে হচ্ছে।
প্লিজ আফ্রিদ, আমার ভয় লাগছে, বন্ধ করে সব, আমি ভয় পাচ্ছি, আমি নিচের দিকে তাকাতে পারছি না। আফ্রিদ ইচ্ছে করে তাকে এখানে নিয়ে এসেছে। শরীর ঘামছে ন্যান্সির। সে তো জানতো না আফ্রিদ স্কাই ড্রাইভিংয়ের প্রতি মারাত্মকভাবে আসক্ত। তারা বর্তমান থাইল্যান্ডে রয়েছে। ফ্লাইটে আফ্রিদ এসেছে। এখানে আসার বড়সড় একটা কারণ আছে। অবশ্যই এখানে একা আসেনি, এসেছে মাইমুনা আহসান, সাব্বির, আফ্রিদ, ন্যান্সি, ফাহমিদের, নীলাদ্রি, কল্পনা। ওরা বাংলাদেশে রয়েছে। ওষ্ঠদ্বয় কিঞ্চিত ফাঁক হয়ে এলো শক্তপোক্ত পুরুষের। আফ্রিদের কর্ণে ঝুলছে দুষ্ট হাসি, যা অদ্ভুত হাসি টেনে ফের আওড়ালো। যা বললাম তাই করো, নয়তো কিস করতে চাম, চয়েস ইউর ওস। নিচের দিকে তাকে আরও ঘাবড়ে গেল, ফাঁকা ঢোক গেল। এই পুরুষ কখনোই তার কথা শুনবে না, যা বলছে তাই করবে, এটা নিয়ে সন্দেহ নেই। আমি 3 পর্যন্ত কাউন্ট করে, এরপর পরনে অফ হোয়াইট টি শার্ট, পেছনে প্যারাশুট কাঁধে। আপাতত সে প্রস্তুত ঝাঁপ দেওয়ার জন্য। মাটি থেকে প্রায় 11,000 ফুট উপরে অবস্থান করছে তারা। আফ্রিদা হোসেনের জন্য এই জামটা হয়তো স্বাভাবিক, কিন্তু ততটাই ভয়ঙ্কর ন্যান্সির জন্য। প্লিজ আমার কথাটা শুনুন। লেটস স্টার্ট দ্য গেম। ক্ষণিকের মধ্যে জাম করলে আফ্রিদ। শীর্ণ বদনখানি কেঁপে উঠল ন্যান্সির। এই বুঝে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। হার্টবিট প্রচণ্ড গতিতে বিটমান। হেল্প সামওয়ান। বাম হাতে কোমর চেপে ধরে আছে আফ্রিদা হোসেন। ভয়ে 2 হাতে গলা আঁকড়ে ধরছে ন্যান্সি। ছেড়ে দিলে শেষ। ডান হাতের পিছনের দিকে বেলটা টেনে, বেল্ট আনা মাত্র খুলে গেল প্যারাশুট। এটা তো আফ্রিদের জন্য রোজকার ব্যাপার। সে বেশ এনজয় করছে। হে পিরানা ফিশ, ভয় পেও না। পাচ্ছিস কেন? আমি তো আছি। প্যারাশুট ধীরে ধীরে নিচে নামতে এলো। ন্যান্সি ভয়ে আড়ষ্ট হয়ে জড়িয়ে ধরল। চোখাচোখি হয় দুজনে। একজনের চোখের দ্বারা অনুভূতি ছড়াছড়ি, অন্যজনের চোখে দ্বিধাদ্বন্দ্ব। আফ্রিদ ভাসমান অবস্থায় ন্যান্সির থুতনি কামড়ে ধরে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ন্যান্সি। সরতে পারছে না, সরলেই তো মৃত্যু নিচ্ছে। সরব না। ভয়ে হাত পা কাঁপছে। মাটিতে পদার্পণ করা মাত্র জ্ঞান হারালো ন্যান্সি। লুটিয়ে পড়ল সে। 2 হাতে আগলে নিল তাকে আফ্রিদা হোসেন। আফ্রিদ ঘোর লাগা দৃষ্টিতে তাকালো ন্যান্সির দিকে। আলগোছে কোলে তুলে এগিয়ে গেল গাড়িতে। ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে কোলে তুলে নিল বেহুশ ন্যান্সিকে। পেছন থেকে ওয়াটার বোতলে চোখের পানি ঝাপটা দিতে ধীরে ধীরে দৃষ্টি মেলে তাকানোর চেষ্টা করল ন্যান্সি, কিন্তু তা বোধহয় আর সম্ভব না। অনুভব করতে পরিষ্ট ওষ্ঠ দ্বারা তার ঠোঁটে ভাজে ভাজে বিচরণ করছে। ন্যান্সি হকচকে গেল, থমকালো। লজ্জায় দৃষ্টি মেলানোর সাহস হলো না। অনুভব করলো তার হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলছে। হাতের টপস গলিয়ে নগ্ন। ন্যান্সি মস্তিষ্ক ঠান্ডা করে আবারও অনুভব করলো আফ্রিদা হোসেন ঠিক কতটা উন্মাদ। তাই তো ন্যান্সির। কিছুক্ষণ পরে ন্যান্সিকে থেয়ে দিল। আফ্রিদ তিরিককে মেজাজে বলল, একদম লজ্জা নেই তোর এই শাউয়ের লিপস্টিক, চলবে না এই ব্র্যান্ড, চেঞ্জ করবে আজকে। পার একদম টেস্ট নেই। আফ্রিদের কথায় মাথা ভনভন করছে ন্যান্সির। অজানা ভয়ে দেহ মন শিউরে উঠল। আচানক 2 হাতে আফ্রিদের গলা জড়িয়ে ধরে ন্যান্সি। আপনাকে একটা কথা বলি? বুকের ভিতরে ধুকপুক করছে আফ্রিদের। এতটা শান্ত, ঘাপলা আছে নিশ্চয়। বলে ফেল। আমি আপনাকে কি? আমি আপনাকে ছেড়ে এখন পালাবো? ইস! গলার কাছে কিছুটা একটা বিঁধে যায় আফ্রিদের। সহসা আখিদায় বুঝে এলো। আলগোছে তার মাথাটা ছিটিয়ে এলিয়ে দিল সে। খুব সপ্তপর্ণে কাজটা করলো। পিছন দিকে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল ন্যান্সি। আজকে আফ্রিদের কোনো গার্ড নিয়ে আসেনি এবং সর্বদা তার সাথে থাকে ঈশানকে পর্যন্ত নিয়ে আসেনি। ন্যান্সি আর অপেক্ষা করল না। সে যেদিকে দুদিক চায় সেদিকে দৌড়াতে লাগলো। না, এখানে থাকবে না। যতদূর সম্ভব পালাতে হবে। বাংলাদেশ। হল রুম নম্বর 2। নতুন এক মর্গ থেকে কিছু লাশ নিয়ে এসেছে। সেগুলো অবৈধভাবে বদ্ধ গোডাউন 1 নম্বর রিসার্চ সেন্টার, যারা মুম্বাই নিয়ে এসেছে। আর 2 নম্বর মরদেহগুলো গোলাম মোস্তফা ভুঁইয়া নামক লোকটাকে ডেকে বলল, ওই শালা, যা গিয়ে মিস্টার কামালকে ডেকে আন। নতুন লাশগুলো। ভুঁইয়া মাথা নাড়িয়ে দ্রুত হলরুমের 1 নম্বরে উঠল। দমকাবিহীন ছুটে চলল 3 নম্বর 1-এর দিকে। চারপাশে পাহারা সতর্ক গার্ডদের চোখে সতর্কতা, তীক্ষ্ণ দৃষ্টি। ধাতব যন্ত্রের সামনে দাঁড়ানো মাত্র
চেকিংয়ের শীতল ভেসে উঠল, যেন নিঃশব্দে প্রতিটা হাড়গোড় পরীক্ষা করে নিচ্ছে। সাব হয়ে যেতে ভেতর থেকে অনুমতি মিলল। ঘরের ভিতরে বসে থাকা মিস্টার কামাল হঠাৎ ধীর গতিতে উঠে দাঁড়ালেন। তার ভঙ্গিমা ছিল ক্লান্ত অথচ দৃঢ়, এক গভীর বজায় রেখে মুখভাব। তখন ভুইয়া এগিয়ে এসে ভারী কণ্ঠে বললেন, আপনাকে নিচে দিতে হবে। শব্দগুলো যেন ঠান্ডা ছুরির মতো কেটে গেল কামালের মনে। কপালে ভাঁজ আরো গভীর হয়ে গেল। আবারও সেই কতই বা এক নিষ্ঠুর দৃশ্যের সাক্ষী হবেন। শরীর নয়, মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে বারবার অভিজ্ঞতায়। তবুও দায়িত্বের শেকলে তাকে টেনে নিয়ে যায় অন্ধকারে দিকে। এক পলক দৃষ্টি ঘুরে দেখল ব্যস্ত মিস্টার আলবার্টকে। তিনি মন দিয়ে নিজের কাজ করছেন। মিস্টার কামাল আর কোনো কথা বাড়ালেন না। নিঃশব্দে ভারী পায়ে ভুঁইয়ের সাথে এগিয়ে গেলেন রুম নম্বরের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে সারা দেহের ভিতরে তীব্র দুর্গন্ধে মুহূর্তে ভুরু কুঁচকে গেল। আর কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে নাপিয়ে চললেন। ঠিক তখনই কর্কশ বিদ্রুপ ভরা কণ্ঠস্বর, কি ডাক্তার সাহেব, শরম লাগে নাকি এই যে মুখ লুকান? গোলাম মোস্তফার খ্যাক করে ওঠা হাসিটা আর অস্বস্তি আবহ ছড়িয়ে পড়ল তার মুখে কুটিল তীক্ষ্ণ। মিস্টার কামালে মুহূর্তে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টি। চোখের গভীরতা থেকে জ্বলন্ত থাকা শিখে বেরিয়ে এলো, কিন্তু ঠোঁটের কোণে জন্ম নিল না। শুধু এক নিঃশব্দ বিরক্ত, যা প্রতিটি অঙ্গভঙ্গি স্পষ্ট করছে। ভারী ক্লান্তিতে তিনি দুপা এগিয়ে গেলেন। সামনের টেবিলটা ঠান্ডা আলো ঝগমগ করছে। তার উপর ছড়ানো হচ্ছে শল্য চিকিৎসা পদ্ধতি, ধারালো ছুরি, সুই সুতো, সবকিছু প্রস্তুত বিভৎস কাজে। যেন লাশের পেট কেটে আবারও সেলাই করা ঘড়ির কাঁটা অপেক্ষা করেছে। বিরক্তিতে আবারও হাতে গ্লাভস পরে কাজে শুরু করলেন তিনি। তৎক্ষণাৎ গোলাম মোস্তফা আবারও হাঁকডাক ছেড়ে মন্টু দাঁতের উদ্দেশ্যে আড়লেন, কি মন্টু, এই রাশগুলো তো দেখি গইলে যাইতেছে। মন্টু তড়িঘড়ি করে বলল, পাশে পড়ে থাকা গুলিকে দেখতে দেখতে হলো, এগুলো তো আর কাজের না স্যার, বলতে হলে এগুলো মান খুব খারাপ। গোলাম মোস্তফা একদলা থুতু ফেলল মেঝেতে। ছ্যা, এই ভুইয়া এগুলো নিয়ে নদীতে ভাসায় দিয়ে মইরাও কোনো কাজে আসলো না। ভুইয়া তাই করলো। কিছুক্ষণের মধ্যে সেগুলো নিয়ে বেরিয়ে পড়লো বড় একটা বিলে, বেশ গভীর। এখানে ফেলে দিলে কেউ সন্দেহ করবে না। থাইল্যান্ড। বিছানায় ঘুমন্ত অবস্থায় আফ্রিদ হোসেন। এখনও ঘুম কাটেনি তার, তবে ডাক্তার বলে গেছেন কিছুক্ষণের মধ্যে ঘুম কেটে যাবে। আফ্রিদের ঘাড়ে লাল টকটক হয়েছে। হুল ফোটানোর কারণে এই জায়গাটা এমন অবস্থা। ডক্টর, বসের ঘুম কাটছে না কেন? ডক্টর মাফিজ দ্বিধাগ্রস্ত বলে, এক্ষুনি ঘুম কাটার কথা। কথার মাঝখানে ধীরে ধীরে জেগে উঠে আফ্রিদা হোসেন। ন্যাকা কান্না করে তড়িঘড়ি করে উঠিয়ে নিলেন মাহমুদা হোসেন। ওই স্টুপিড মেয়ের জন্য ছেলেটা এমন করছে। বেটা, বেটা আফ্রিদ ওঠো। মস্তিষ্কের শিরা ছিঁড়ে যাচ্ছে এমন ব্যথা অনুভব হচ্ছে আফ্রিদের। তড়িৎ গতিতে উঠে বসলো বিছানায়। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে ন্যান্সির মুখখানা মনে পড়ে গেল। অ্যাঞ্জেলিনা, অ্যাঞ্জেলিনা কোথায়? সাব্বির বিরক্ত বসে পড়ল, চাপা রাগ নিয়ে আওড়ালো, তুই এখনো ওই মেয়েটার কথা ভাবছো? লাইক সিরিয়াসলি? অগ্নিদৃষ্টিতে রাখলো আফ্রিদ। শাসানো সহিত বলল, ভাবেই হয়, নেক্সট টাইম ওই মেয়ে বললে জিভ কেটে ফেলবো, দুবার ভাববো না। সাব্বির নির্বিকার, আড়ষ্ট হলো ভীত নয়নে তাকালো মাইমুনা। ন্যাকা ন্যাকা কণ্ঠে বলল, ওই মেয়ের জন্য নিজের ভাইকে এমনভাবে বলছিস আফ্রিদ? সে অলরেডি তোমাকে রেখে পালিয়েছে। বজ্রপাতের মতো আফ্রিদের মস্তিষ্ক ঈশানীতে তাকানে সে ভীত কণ্ঠে বলল, হ্যাঁ বস, ম্যাম আপনাকে গাড়িতে রেখে পালিয়েছে। তীব্র রেগে ফেটে পড়ল আফ্রিদা হোসেন। তো এখানে দাঁড়িয়ে কালবার ফেলতে তুই খোঁজ রাখা। কেঁপে উঠল সবাই। ডক্টর মাফিজ তটস্থ ভঙ্গিতে সরে এলেন। ঈশান কাঁপা কাঁপা কন্যা অলরেডি গার্ডদের খোঁজ করতে অ্যালার্ট করেছে। ওরে আমার সামনে নিয়ে আসা উচিত তোদের। যদি ওরে না পাই ঈশান, তোদের কবর খুঁড়ে রাখ। ঈশান আবার বলল, চিন্তা করবে না বস, ম্যামকে পাওয়া যাবে। দাঁতে দাঁত পিষে আফ্রিদ। মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। বস, কী করবো এখন? আফ্রিদের মুখ থেকে কিছুই আটকে না। মাহমুদা আহসান জায়গাটা ত্যাগ করছেন সেই কখন। ওনার পিছু পিছু সাব্বির। বাড়ির কারো মুখে কিছু যায় আসে না ন্যান্সি বাঁচল নাকি মরল, বরঞ্চ খুশি হলো সে মরলে। আফ্রিদ আবারও হুঙ্কার ছাড়ল, বাল ছিঁড়ে আঠা বাদ, শালা কোথাকার, গিয়ে খুঁজে নিয়ে আয় অ্যাঞ্জেলিনাকে।
ঈশান তটস্থ ভঙ্গিতে বেরিয়ে যায়। পিছু পিছু ডাক্তার মাপিত ছুটে যায়। দেখা গেল তাকেই গুলি করে দিল এই সাইকো লোকটা। বান্দির বাচ্চা তাকে ধোকা দিল। আফ্রিদা হোসেন শালির এত কারণ একবার ভাবল না, যদি আমি ধরতে পারি তাহলে সেই কারণ কোন দিক দিয়ে বের হবে। মাতারি রে, লিখে রাখ, তোর খুব শীঘ্রই বিদ্যুৎ সংকট দেখা হবে। অ্যাঞ্জেল অ্যাঞ্জেলিনা পর্ব ৩। অনেকে চাচ্ছিল, দিয়ে দিলাম, কন্টিনিউ দেব।